আলাইকুম। আমাদের পুরোনো সেশন 16 এবং 17 একসাথে আমরা চেষ্টা করবো 2 ঘন্টা ব্যাপী মাইক্রোসফট এক্সেল এর উপর একটা বেসিক ধারণা নিতে। লাস্ট ক্লাসগুলোতে ওয়ার্ডের উপর কিছু কাজ করেছিল। টার্গেট হচ্ছে এক্সেল একটু বেসিক এটা মূলত আমাদের লাইফের করে সে আপনি যখন এটা নিয়ে কাজ করতেই থাকে ক্যালকুলেশন করতে হতে পারে, পেন রিচার করতে পারে, মার্ক তৈরি করা করতে পারে, সব কিছুর ক্ষেত্রে ডেটা বেইজের মতো একটা কিছু লাগে। এই জিনিসটা ডেটা স্টোর করে রাখা এবং ডেটা ম্যানিপুলেট করার জন্য এটা খুব আবশ্যক। খুব সহজে এটা ইউজ করা যায় এবং খুব হ্যান্ডি একটা। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেই সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এবং অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটার নাম এক্সেল না, এই সফটওয়্যার ক্যাটাগরির নামটা হচ্ছে স্প্রেডশিট। তো আপনি কোনো একটা শীট নেবেন, সেই শীটের ভিতরে অনেকগুলো রো এবং কলাম থাকে, সেগুলো ডেটা গুলো লিখতে হয়। তখন আপনার হয়তো, খাতার মধ্যে দাগ টেনে ইনফরমেশন করে। তো এক্সেল প্রথমে আমরা সার্চ করবো মেনু থেকে, এবং সেই এক্সেল এর একটা আসবে, ক্লিক করবেন, ওটা লোড করবে। তো আমরা আজকে 2 ঘন্টা ব্যাপী ট্রাই করবো এক্সেল এর মোটামুটি যতগুলো অপশন আছে কিছু না কিছু ভালো দেখার কোথায় কি কাজ করে। এটা views, এই ফাংশনটা অনেক বেশি, এগুলো আপনার মূলত বিভিন্ন প্রয়োজনে আপনাদের যেই সময় যে সিনারিওটা আপনি করবেন সেই সিনারিও বেস করে আপনি হয়তো মূলত এক্সেল অপশন গুলো অ্যাক্সেস করবেন। তো আমি এখানে অনেকগুলো সিনারিও এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে টেমপ্লেট দেখাবো, যে যেই টেমপ্লেট গুলোতে কিভাবে কাজ করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা এমএস ওয়ার্ডে যেরকম দেখেছিলাম যে একটা মেনু পার্ট আছে এবং একটা এডিটর পার্ট আছে এবং নিচে একটা টাস্ক প্যান আছে। মেনু পার্টে অ্যাজ ইউজুয়াল ট্যাব আছে, ফর্মুলা ট্যাব। এই ট্যাব নিচে টেবিল অ্যাপ্লিকেশন, অ্যাডিং চার্ট, সেকশন। সেকশনের মধ্যে অনেকগুলো অপশন দেখবেন। অপশনের আইকন গুলো দেওয়া আছে এবং আইকনের সাথে কখনো কখনো অ্যারো ক্লিক করলে এখানে একটা এছাড়া এখানে একটা পার্ট আছে, সেটাকে বলা ফাংশনাল পার্ট। এই অংশটাতে আপনি ফর্মুলা লিখতে পারবেন ফাংশনাল। এখানে একটা নেমিং পার্ট আছে, নেম বক্স। যে নেম বক্সটা নির্ভর করে যে আপনি এই মুহূর্তে কোন ঘরে ক্লিক করছেন সেই ঘরের নামটা এখানে দেখেন। যেমন আমি এই মুহূর্তে যে ঘরটাকে ক্লিক করছি সেই ঘর হচ্ছে এন, এই বড় ঘর হচ্ছে 12। তার মানে N12, এই যেখানে লেখা দেখাবে N12। আপনি এখানে ইচ্ছা করলে ধরেন F25 যদি লিখে এন্টার দেন তাহলে সেই ঘরে চলে যাবে অটোমেটিক্যালি। মাঝখানে যে অংশটা দেখতেছেন এটা এডিটর প্যানেল, এটাকে বলা হচ্ছে স্প্রেডশিট। এটাই মূলত গ্রিড। গ্রিডের মধ্যে কি আছে, উপরে থেকে নিচে বরাবর যেই জিনিসগুলো আমরা দেখছি সেটা হচ্ছে আপনার কলাম, আর ডান দিক থেকে বাম দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে রো। এই কলাম আর রো এর মিশ্রণে আপনি যখন একটা বক্সে ক্লিক করেন, এই যে চারকোনা বক্সটা এটাকে বলা হয় সেল। এই সেলের নামটাই হচ্ছে H3। এইচ হচ্ছে কলাম, থ্রি হচ্ছে রো। এবং এটা কতগুলো আছে, আপনি যদি একদম শেষ পর্যন্ত যান ক্লিক করতে করতে, এই দেখবেন যে ABCD আকারে EFGH এরকম করে ডাবল ট্রিপল করে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারেন। এটা বিশাল একটা জায়গা জুড়ে এটা মূলত আপনার এক্সেস করতে দেয়। আর নিচের বরাবর হাজার হাজার 50-60 হাজারের মতো আপনি লিস্ট পাবেন আর কি এই নিচের দিকে গেলে। সো প্রত্যেকটা লিস্টের কাউন্টিং এখানে দেওয়া আছে, যে কত নম্বর রোতে আপনি আছেন, 1 2 3 4 করে। আর উপরে থেকে ABCD করে দেওয়া আছে। আচ্ছা। একদম নিচের দিকে আপনি দেখবেন যে এটা আসলে পেজ আকারে কাজ করে না, এটা শিট আকারে কাজ করে। শীট 1, আবার আপনি এখানে প্লাস ক্লিক করলে শীট 2, প্লাস ক্লিক করলে শীট 3। আপনি যে শিটে ক্লিক করবেন সেই শিটে যেই কাজটা করবেন সেই কাজটা জমা থাকবে। পুরো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক বুক, ওয়ার্ক স্পেস বলা হয়। আপনি একটা ওয়ার্ক স্পেসে 3টা 4টা 5টা 10টা 20টা করে শিট রাখতে পারেন। একদম নিচের দিকে একটা ইনফরমেশন প্যানেল আছে, যে প্যানেলে আপনি অ্যাজ ইউজুয়াল জুম ইন জুম আউট বা স্ক্রল করতে পারেন।
মূলত এই হচ্ছে একটা বেসিক আইডিয়া। এছাড়া আগের মতোই আপনি ফাইল পাবেন, এবং ফাইলের মধ্যে আপনি রিসেন্টলি যে সকল ফাইলগুলো ওপেন করে কাজ করছেন সেগুলো লিস্ট পাবেন, এবং ডান দিকে বাম দিকে দেখবেন অনেকগুলো মেইন মেনু আছে, যে মেনুগুলোর মধ্যে অপশন আছে। আমরা এই অপশনগুলো নিয়ে কিন্তু আগেও কাজ করছিলাম, জাস্ট দেখানোর জন্য যে অপশনগুলো এখানেও আছে। এছাড়া আপনি যদি কোনো একটা অপশন ভুলে যান যে কোথায় আছে, ধরেন আমি চাচ্ছি যে একটা বার চার্ট কোথায় আছে দেখতে, লিখে সার্চ করলে এখানে বার চার্টের লিঙ্ক চলে আসবে। মানে হচ্ছে এখানে সার্চ করে খুঁজে বের করতে পারেন যে আপনার এখানে কোন জায়গায় কোন ধরনের অপশন আছে। এছাড়া এখানে আপনি লিঙ্কটা মানে আপনার নিজের অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে পারেন। এবং একই সাথে এখানে ছোট একটা অপশন আছে যেখানে আপনি রিবনটাকে হাইড করে রাখতে পারেন, তাহলে অনেক বড় একটা এরিয়া পাবেন। আবার ইচ্ছা করলে ক্লিক করে রিবনটাকে শো করে রাখতে পারেন। মোটামুটি আমাদের বেসিক আইডিয়াটা পাইলাম যে কিভাবে ইন্টারফেসটা তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বিভিন্ন মেনুতে। আপনি দেখেন এক একটা মেনুতে কাইন্ডস অফ এমএস ওয়ার্ড এর মতোই অনেকগুলো ছোট ছোট অপশন আছে। এখন এই অপশনগুলো আমরা প্রত্যেকটা ক্লিক করে দেখতে পারি যে হয়তো বা কিভাবে কাজ করে। আসলে আপনি যে কোনো একটা কিছু লিখে অপশনটা ক্লিক করে দেখবেন যে আসলে অপশনটা কি কাজ করে। এবং এটা হচ্ছে শেখার একটা ওয়ে। তো আমি আজকে প্রথম অংশে ট্রাই করব আপনাদেরকে সেলের উপর লেখার নিয়ম, এডিট করার নিয়ম, কিভাবে বর্ডার টর্ডার করতে হয় এই জিনিসগুলো দেখাতে। সো দেখেন আমরা এই এই যে অবস্থায় আছি, এখানে সেলগুলো কিছুটা ঝাপসা গ্রে কালারের আছে। তো আমি যতটুকু চাই সেলটাকে নিয়ে নিতে পারবো আমার মতো সিলেক্ট করে। যেমন ধরেন আমি এখন লিখা লিখি, ফর এক্সাম্পল আমার একটা টার্গেট থাকবে কি আমি একটা মার্কশিট তৈরি করবো। যেমন আপনাদের আইডি দিয়ে, নেম দিয়ে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাস টেস্ট, কুইজ টেস্ট দিয়ে আপনি একটা মার্কশিট তৈরি করবো। এবং এই মার্কশিটটা তৈরি করার ক্ষেত্রে যেটা হবে যে আপনাদের আইডি ওয়াইজ বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকমের মার্ক এখানে এন্ট্রি করা যাবে। তো এই জিনিসটাকে দিয়ে আমি একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু করার চেষ্টা করি। তো আমি দেখি এখানে লিখি, ধরেন আমি লিখলাম আইডি, তার পাশে স্লাইডে আমি চলে গেলাম অ্যারো দিয়ে, নেম, তার পাশে অ্যারো দিয়ে চলে গেলাম ফর এক্সাম্পল অ্যাটেন্ডেন্স, তার পাশেরটাতে চলে গেলাম ফর এক্সাম্পল ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট 1, তারপরেরটাতে চলে গেলাম ক্লাস টেস্ট 2, দুইটা ক্লাস টেস্ট নিলাম। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নিলাম, ধরেন অ্যাসাইনমেন্ট নিলাম একটা, আরেকটা অ্যাসাইনমেন্ট নিলাম, এই দুইটা অ্যাসাইনমেন্ট লিখলাম। তারপর হচ্ছে মিড, এরপর হচ্ছে ফাইনাল, ঠিক। তারপর হচ্ছে টোটাল, এরপর হচ্ছে ফর এক্সাম্পল গ্রেড। এই কয়টা জিনিস নিয়ে আমি কাজ করব। তো দেখেন আমি এখানে আইডি লিখলাম 1001, 1002, 1003। ফর এক্সাম্পল এরকম আইডি মনে করেন 10টা আছে, এখন আমি কিভাবে 10টা লিখবো, তাই না? তো আমি এখানে কি করব, 1 2 3 তো লিখলামই, এগুলোকে সিলেক্ট করে এখানে একটা দেখবেন যে ডট আছে, এই ডটটাকে আমি ক্লিক করব। ডটের উপর রেখে আপনি দেখবেন প্লাস সাইন আসছে, প্লাস সাইনটা ধরে নিচের দিকে ধরা যাক আমি 20 পর্যন্ত নিয়ে আসি, সবগুলো অটো সিরিজ হয়ে গেছে। তো এটা একটা শর্টকাট ওয়ে যেখানে আপনি অটো সিরিজ আকারে নাম্বারগুলিকে বসাইতে পারেন, আপনি হাতে লিখা লাগবে না। ফর এক্সাম্পল নাম এ, বি, সি, ডি, ই, সামথিং এরকম আছে। আপনি ইচ্ছা করলে এ বি সি ডি এগুলিকে এখানে নিচে বসাই দিতে পারেন, এরকম ভাবে চলে আসবে, মানে এবিসিডি সব জায়গায় চলে আসবে অটোমেটিক। ওকে, এগুলো হচ্ছে নেই। দেখেন এখানে অ্যাটেন্ডেন্স লেখাটা লিখছি, কিন্তু অ্যাটেন্ডেন্স লেখাটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্স লেখাটা ভেঙে গেছে, কেটে গেছে, এরপরে লেখাটা নাই। তার মানে হচ্ছে লেখাটা হাইড হয়ে গেছে। আপনি এই লেখাটা কোথায় পাবেন, উপরে দেখেন আপনি অ্যাটেন্ডেন্স লেখাটা ফর্মুলা বারে পাবেন। ভয়ের কিছু নেই, এখানে আপনি অ্যাটেন্ডেন্স লেখাটা ইচ্ছা করলে পুরো সাইজ নিয়ে আসতে পারেন। কিভাবে নিয়ে আসবেন, ফর এক্সাম্পল আপনার এই অ্যাটেন্ডেন্স লেখাটা পুরোটা নিয়ে আসতে হবে। তাহলে আপনি এই যে সি এর ঘরে আছে এর ডান দিকে ডি এর মাঝখানে একটা স্পেস আছে, এই দেখেন সি আর ডি এর মাঝখানে, এখানে নিয়ে আসলে একটা ডাবল অ্যারো পাবেন, ডাবল ক্লিক করেন, পুরো লেখাটা সাইজ মতো এসে যাবে। আপনি আবার চেষ্টা করেন ডি এর ঘরে ক্লিক করেন, এই লেখাটার মাঝখানে নিয়ে আসেন, ডাবল ক্লিক করেন, নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি এই লেখার, এই যে সবগুলো লেখার পিছনে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, মানে মাঝখানে এসে ডাবল ক্লিক হয়ে গেল। আর যদি এমন হয় যে না সবগুলো লেখার মাঝখানে নিয়ে আসাটা খুব টাইমিং সাপেক্ষ, অনেকগুলো ডাবল ক্লিক করতে হবে, আপনি তাহলে একটা কাজ করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিতে পারেন। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন, ফুল ফুল শিট, সবগুলো শিট সিলেক্ট করে নিলেন কন্ট্রোল এ দিয়ে। এরপর আপনি যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করেন, যে কোনো একটা, দেখবেন যে সব হয়ে গেছে, অটোমেটিক্যালি রিসাইজ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস ভাঙা নাই, রিসাইজ হয়ে গেছে। ওকে,
এখন আমি প্রথম অংশটাকে পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার হেডার। আবার আমি ইচ্ছা করলে এই যে যতটুকু অংশ আমি নিলাম না, এই অংশটুকু, এই পুরো অংশটুকু সিলেক্ট করে, ফর এক্সাম্পল এই অংশটুকু আমার মূলত লাগবে, এই অংশটুকু আমি কালার করব। কালার বলতে বর্ডার দিব। তাহলে এই অংশটুকু বর্ডার করার জন্য ফন্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করে আমি এখানে অল বর্ডার দিয়ে দিলাম। তাহলে এই অংশটুকুই আমার মূলত প্রিন্ট হবে। মোটামুটি এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন ধরা যাক কোনো কারণে আমার একটা কিছু ভুল হয়েছে, চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে চেঞ্জ করব? দেখেন অ্যাসাইনমেন্ট দুইটা আছে, তাই না? এখানে অ্যাসাইনমেন্ট 1 হওয়ার কথা, অ্যাসাইনমেন্ট 2 হওয়ার কথা। এখন আমি এটাকে চেঞ্জ করতে চাই। তাহলে লেখাটা কিভাবে চেঞ্জ করব? আমি যদি এই অ্যাসাইনমেন্ট লেখাটাকে 1 বানাইতে চাই, অ্যাসাইনমেন্ট 1, আমি যদি সরাসরি লেখা শুরু করি ASS, তাহলে দেখবেন কি আগের লেখাটা চলে গেছে। তার মানে আপনি যখন কোনো কিছু ক্লিক করে, নর্মাল একটা ক্লিক করে লেখা শুরু করবেন, আগের লেখাটা ডিলিট হয়ে যাবে, নতুন লেখা আসবে। আর আপনি যদি চান না এইটার মধ্যেই কিছু লিখবেন, তাহলে ডাবল ক্লিক করে ভিতরে যাবেন, তারপরে এখানে গিয়ে 1 লিখবেন। ওকে, আবার দেখেন ডাবল ক্লিক করে লিখলাম, তারপর এখানে গিয়ে 2 লিখলাম। এরপর আমি রিসাইজ করে দিই, ডাবল ক্লিক করে এইটার মধ্যে রিসাইজ করে দিলাম। তাহলে কি হলো? লেখার তিনটা নিয়ম আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে আপনি সরাসরি একটা জিনিসে সিলেক্ট করে লিখতে পারেন, অনেক কিছু লিখলাম। ওকে, দেখেন লেখাটা ভেঙে ডান পাশে চলে আসছে, কিন্তু লেখাটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে এইখানেই লেখাটা আছে। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনি লিখতে পারবেন, লেখা ভেঙে গেল, সমস্যা নাই, ভয়ের কিছু নাই। 2 নম্বর হচ্ছে আমি লেখাটার উপরে যদি সিলেক্ট করে আবার লেখা শুরু করি, তাহলে আগের লেখাটা হারাই যাবে। ওকে, ঠিক আছে। আমি যদি লেখাটা হারে না যেতে চাই, তাহলে আমি চাই যে এটাকে এডিট করতে, তাহলে ডাবল ক্লিক করে ধরেন আমি এইটুকু এডিট করে রেখে দিলাম, তাহলে ডাবল ক্লিক করে এডিট করা যায়। আবার আপনি দেখেন 3 রকমের লেখার বাইরেও আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে রিসাইজ করার জন্য যেখানে লেখাটা আছে সেটার উপর ডাবল ক্লিক করে পুরো লেখাটা নিয়ে আসতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এই লেখাটা চাচ্ছেন যে ডান দিকে বাড়াইতে না, হ্যাঁ, নিচে নিচে নিয়ে আসতে, নিচের লাইনে। তাহলে আপনি এই লেখাটা সিলেক্ট করে দেখেন হোম ট্যাবের অ্যালাইনমেন্ট অপশন, এখানে র্যাপ নামের একটা অপশন আছে, র্যাপ টেক্সট। তাহলে সে নিচে নিচে লেখাটা নিয়ে আসবে। তাহলে আপনি ইচ্ছা করলে নিচে নিচেও ছোট সাইজের বক্সের মধ্যে নিয়ে আসতে পারেন। আবার ইচ্ছা করলে র্যাপ টেক্সট না হলে পাশাপাশি আপনি ডাবল ক্লিক করে লেখাটা বড় করে রিসাইজ করে নিয়ে আসতে পারেন। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লেখার নিয়ম, আপনি যেটা ফলো করেন আপনার মতো করে। এটা মূলত ডিপেন্ড করে আপনার পেজের সাইজ অনুসারে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এই মুহূর্তে এই পেজের কোনো সাইজ নেই। এখন আপনাকে তো প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য তো A4 সাইজে প্রিন্ট করতে হবে। তো আমি পেজ লেআউটে গিয়ে আমি সাইজটা নিব হচ্ছে A4, এবং আমি মার্জিন নিলাম হচ্ছে ন্যারো, দুইটা ন্যারো নিলাম। এখন দেখেন A4 সাইজে, ন্যারো সাইজে যদি আমি কোনোটা পেজ দেখতে চাই, সেই পেজটা কতটুকু হবে? খেয়াল করেন এখানে একটা ডট আছে, এই যে ডট দিয়ে নিচের দিকে দেখেন কতটুকু আসছে, এইটুকু। তার মানে এই যে ডটের অংশটুকু, এই যে 50 নাম্বার ঘর পর্যন্ত যে অংশটুকু আসছে, এইটুকু হচ্ছে A4 সাইজের একটা পেজ। সো এই পেজটুকু যদি আমি কন্ট্রোল P দিয়ে প্রিন্ট করি, তাহলে আপনি দেখবেন A4 সাইজের মধ্যে এইটুকু প্রিন্ট হয়েছে। এটা মিন করে। আবার ইচ্ছা করলে এই লেখাটাকে আপনি ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ দেন, তাহলে আরো এদিকে ডান দিকে বেড়ে যাবে। তার মানে সেই লেখাটা আপনি কতটুকু প্রিন্ট হবে, কন্ট্রোল P দিলে আপনি দেখবেন যে এই বরাবর হরিজন্টালি প্রিন্ট হবে, এবং এই সাইডে অনেক জায়গা আছে, নিচেও একটু জায়গা আছে। এভাবে আপনি পেজটাকে সিলেক্ট করে নিতে পারেন। মনে রাখবেন পেজটা সিলেক্ট করার ক্ষেত্রে ডটটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডটটা কতটুকু গেছে অতটুকু হচ্ছে আপনার জায়গা, এটা হচ্ছে একটা পেজ। তো এই পেজটা আমি প্রিন্ট করতে পারবো। এই পেজের মধ্যে আমার কিন্তু লেখাগুলো আছে, আমি এই পর্যন্ত রিসাইজ করে রাখছি। ওকে, তাহলে আমরা এডিটর মোডে কি কি কাজ করা যায় সেই জিনিসটা বলতাম। এছাড়া আপনি কপি পেস্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি চাই যে একটা ভ্যালু কপি পেস্ট করতে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি অ্যাটেন্ডেন্স লিখতে। সো অ্যাটেন্ডেন্স ধরেন কেউ 2 পাইছে, কেউ 3, কেউ 4, কেউ 5, কেউ 3, 5, 4 এরকম পাইছে। এখন আমি চাচ্ছি এই জিনিসই কপি পেস্ট করতে, তাহলে কি করব? আপনি যে কোনো একটা সেট কপি করে কন্ট্রোল সি দেন, একটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে এই পুরোটা ধরে কন্ট্রোল ভি দিলেন। তারপর আপনি যতটুকু আছে কন্ট্রোল ভি দিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, আপনার যতটুকু কপি করছেন ততটুকুই পেস্ট হবে, এর বাইরে পেস্ট হবে না। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখতে পারেন যে আপনি কিভাবে কপি পেস্ট করেন। ধরেন এখানে 4 আর এখানে 4 দিয়ে দিলাম, ব্যাস। তাহলে কপি পেস্ট আমি শিখে গেলাম যে একটা ভ্যালু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আরেকটা ভ্যালু এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়। সো এটাকে আমি সেভ করে ফেলি কন্ট্রোল S দিয়ে, ডকুমেন্টটা মোর অপশনে গেলাম, ব্রাউজে গেলাম, একটা বক্স ওপেন হবে, এখান থেকে আমি ডেস্কটপে গিয়ে আমার এইটাকে ধরেন আমি সিলেক্ট করলাম হচ্ছে মার্কস, এটা লিখে সেভ করে ফেললাম। মোটামুটি এই মানে ডাটা শিটটা এখন সেভ অবস্থায় আছে, এবং আমার এখানে অ্যাটেন্ডেন্সে কিছু মার্ক আমি এন্ট্রি দিছি, ক্লাস টেস্টে কিছু মার্ক এন্ট্রি দিই। ধরেন কাল ক্লাস টেস্ট হচ্ছে আমার 7.5 মার্কের দুইটা ক্লাস টেস্ট, 7.5 7.5, ধরেন আমি 5 দিলাম, 5.5 দিলাম,
6 দিলাম, 5.5, 6.5, 7, 7, 5.5, 5, 5, 4.5 এরকম দিলাম, হ্যাঁ। এবং আবার মনে করেন এই কয়টা ভ্যালু আমি সিলেক্ট করে এখানে বসাইলাম, এখানে বসাই দিলাম, ওকে। এই হচ্ছে আমার কিছু র্যান্ডম ডাটা। ধরেন আমি এই জিনিসটা আবার এখানে 2.5, 3.5, 5.5, 3.5, 3, 4, 7.5, 6, 6, 4.5 এরকম দিলাম। আবার এখান থেকে আমি কিছু ভ্যালু কপি করে এখানে বসায় রাখবো, মানে ডাটা ভ্যালু দেওয়ার জন্য। ধরেন 3, 3, 3 তিনটা দিয়ে দিলাম। এভাবে আপনি র্যান্ডম ডাটা ভ্যালু অনেক জায়গায় দিতে পারেন। অ্যাসাইনমেন্ট 10 মার্কের হয় সাধারণত, সো আমি 10 মার্ক নেই, 10-এর ভিতরে 8, 9, 10, 2.5, 6.5, 7.5 এরকম কিছু নিলাম। ফর এক্সাম্পল আমি এগুলিকে আবার এখানে নিয়ে আসি, কিছু ভ্যালু কপি করে। এই আহ, এই ভ্যালুগুলিকে আমি হয়তো আবার এখান থেকে নিয়ে আসি, ধরেন 10, 5, 6, 7, 4, 6। বেশ, এই কটা নিয়ে আসলাম। মিড টার্মে 30 মার্কসে আমাদের মিড টার্ম হয়, আমি মিড টার্মে কিছু ভ্যালু এখানে বসাই। তো এখন দেখেন, এরকম তো অনেক ভ্যালু আমাকে বসাইতে হচ্ছে। তো আমি চাচ্ছি যে আহ, এখানে এতগুলি ভ্যালু হাতে বসানো কষ্টকর। আপনি ইচ্ছা করলে এখানে র্যান্ডম ভ্যালু নিয়ে আসতে পারেন। আপনি ইচ্ছা ইচ্ছা করলে র্যান্ড, এই যে র্যান্ড নিয়ে আসলাম। র্যান্ডম ভ্যালুতে আপনি হয়তোবা ধরা যাক 5 থেকে 29-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে আসবেন। সরি, 5 হয়ে গেছে র্যান্ড, বিটুইন হবে, সরি। 5 থেকে 29, ওকে। আমি এখানে নিয়ে আসলাম, এখানে 19 নিয়ে আসলাম। এইখানে দেখেন আমি এই যে 19 নিয়ে আসলাম, এটা র্যান্ডম ভ্যালু। র্যান্ড বিটুইন লিখে আমি দিলাম 5 থেকে 29-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে নিয়ে আসো। আমি সিলেক্ট করে এই যে ডটটা আছে, ডটের এখানে নিয়ে আসলাম, এখানে প্লাস সাইন আসলো, এই প্লাস সাইনটা ধরে নিচের দিকে টান দিলাম, র্যান্ডম অনেকগুলো ভ্যালু আসলো। আপনি ইচ্ছা করলে এই কাজটা এখানেও করতে পারেন। আপনি ইচ্ছা করলে যদি চান, আহ দেখে ফাইনালে মনে করেন ফাইনাল 40-তে হয়। তো আমি কি লিখলাম, র্যান্ড বিটুইন, ডাবল ক্লিক করলাম, র্যান্ডম বিটুইন আসলো। আমি ধরেন চাচ্ছি যে 11 থেকে ধরেন 40-এর মধ্যে সব ভ্যালুগুলি নিয়ে আসবে। তো নিয়ে আসলাম, আমি এখানে ক্লিক করে টাউন দিলাম, চলে আসলো, ওকে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ভ্যালু চেঞ্জ করতে পারেন, ওকে। র্যান্ডম ভ্যালু নিয়ে আসতে পারেন। এবার দেখি আমরা টোটালের ঘরে কি হয়। টোটাল যোগ করা, যোগ করা বলতে কি বোঝায়, যে আপনি যত ভ্যালুগুলি পাইছেন সেই ভ্যালুগুলি যোগফলটা এখানে দেখাবে। আর গ্রেড হচ্ছে আপনি একটা কন্ডিশনাল গ্রেড দিতে পারেন। তো এই কাজগুলো আমরা একটু শেষের দিকে দেখবো। তো আমরা এতটুকু দেখলাম যে কিভাবে ডেটা ইনপুট নেওয়া যায়, এখানে ডেটা সেভ করে রাখা যায় না। আমি এখানে বিভিন্ন ধরনের আপনার এক্সপেন্ডিচার স্যালারি শিট বের করতে পারেন। তবে এটা হচ্ছে খুব বেসিক জিনিস, আমি আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, এখন আমি একটা কপি পেস্ট করা দেখাবো। ফর এক্সাম্পল, আপনি দেখেন এখানে যে ভ্যালুগুলি আছে সবগুলো ভ্যালুই মোটামুটি ভ্যালু, নাম্বার ভ্যালু। কিন্তু আপনি এখানে দেখবেন যে এই যে মিড এবং ফাইনাল, এখানে যে ভ্যালুগুলি আছে এগুলো কোনো নাম্বার ভ্যালু না, এগুলোতে র্যান্ড বিটুইন মানে ফাংশনাল ভ্যালু, এখানে ফাংশন আছে। তো ধরেন এই ভ্যালুগুলিকে আমি কন্ট্রোল C দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি নিচে দেখবেন একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করে অসংখ্য পেস্টের অপশন পাবেন। আপনি যদি চান এই পেস্ট করা এই ভ্যালুগুলিকে শুধু সংখ্যা হিসেবে নিয়ে আসতে, তাহলে ভ্যালু হিসেবে ক্লিক করবেন, ভ্যালু হিসেবে চলে আসলো। আপনি দেখেন আমি এটাকে কন্ট্রোল C দিলাম, এইখানে কন্ট্রোল V দিলাম, দিয়ে আমি এখানে কি করলাম, রেখে দিলাম এখানে। তার মানে এটা হচ্ছে ভ্যালু হিসেবে পেস্ট করা, এখানে কোনো প্রকার চেঞ্জেস আসবে না, ভ্যালু হিসেবে চলে আসছে, সবগুলো ভ্যালু ফিক্সড হয়ে গেছে, ওকে। এটা হচ্ছে কপি পেস্টের একটা ওয়ে। এরকম অসংখ্য ওয়ে আপনি পাবেন সংখ্যা হিসেবে। এবার আমরা আহ, কিছু জিনিস চেঞ্জ করার চেষ্টা করি। যেমন হতে পারে যে আমার টোটাল, এই যে এই অংশটুকু আমি কালার করব। তো এই অংশটুকু আমি সিলেক্ট করে ফন্টের উপরে দেখবেন যে একটা কালারিং অপশন আছে, আপনি যে কোনো একটা হালকা একটা কালার দিয়ে দেন, কালার দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। আপনি চাচ্ছেন টোটাল অংশটুকুর এই অংশটুকু আপনি আরেকটা কালার দিবেন, আপনি হয়তো বা চাচ্ছেন গ্রিন কালার দিয়ে দিলেন। গ্রেডের অংশটুকু আরেকটা কালার দিতে চাচ্ছেন, আপনি এখান থেকে হয়তো বা হালকা ব্লুইশ একটা কালার দিলেন। এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন।
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিলে যতটুকু লেখা আপনি লিখছেন, যতটুকু আপনার ডেটা আছে ততটুকুই সিলেক্ট হবে, এর বেশি হবে না কন্ট্রোল এ দিলে। এবং এই অংশটা আপনি চাচ্ছেন মিডলে নিয়ে আসতে, মানে একটু সাইডে ডান দিকে চেপে আছে তো। তো মিডলে নিয়ে আসার জন্য কি করবেন, আপনি দেখবেন হোম ট্যাবে অ্যালাইনমেন্ট অপশনে এখানে 6টা অপশন আছে। এই 6টা অপশনের মধ্যে মিডল এন্ড সেন্টার অপশনটা ক্লিক করলে সবগুলো লেখা মাঝখানে চলে আসবে। এটা একটা ওয়ে আপনি মাঝখানে লেখাটা রাখার জন্য। আচ্ছা, আহ, এবার আমরা আসি হচ্ছে আর কি অপশন ইউজ করা যেতে পারে। তো হতে পারে যে আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে ইটালিক করতে, এই লেখাগুলো সিলেক্ট করে আই দিলেন, সবগুলো ইটালিক হয়ে গেল। বা এমন হতে পারে যে আপনি চাচ্ছেন যে এইটা ঠিক উপরে একটা টাইটেল নিতে, তো টাইটেল নেওয়ার জন্য কি করব, এক লেখাটার উপর ক্লিক করব, এর উপরে একটা রো লাগবে। তো আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিব, তাহলে উপরে অটোমেটিক্যালি একটা রো তৈরি হয়ে গেছে। এই রো এর মধ্যে আমি কি করব, এখানে সিলেক্ট করে লিখবো যে মার্ক শিট, এই মার্কশিট লিখলাম। এখন এই মার্কশিট লেখাটা পুরো এতটুকু অংশ জুড়ে থাকবে, পুরোটা এই অংশটুকু জুড়ে থাকবে। তাহলে এই অংশটুকু সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট অপশন থেকে মার্জিন সেন্টার দিব, তাহলে কি হবে, মাঝখানে চলে আসলো মার্জিন সেন্টার। এবং এই লেখাটা আমি ইচ্ছা করলে বড় করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে 18 দিলাম, লেখাটা বড় হইলো। এই লেখাটাকে বোল্ড করে দিলাম, মোটামুটি কাজ হয়ে গেছে। এই লেখার ফন্টও আমি চেঞ্জ করতে পারি, সবগুলো ক্লিক করে আমি চিন্তা করলাম সবগুলো লেখার ফন্টটা চেঞ্জ করতে, তাহলে পুরোটা সিলেক্ট করে ক্যালিব্রি ফন্টে আছে, আপনি এখান থেকে হয়তো বা আপনার পছন্দ মতো আপনি কোনো একটা ফন্ট নিয়ে নেন, ধরুন ক্যাম্বিয়ার ম্যাথ নিলাম, ক্যানভ্রা নিতাম, ক্যামব্রিয়া ম্যাথ এটা নিয়ে আসলাম, ব্যাস চলে আসলো। এভাবে হতে পারে। দেখবেন যে এগুলিতে আনার কারণে কিছু অংশ ব্রেক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি ডাবল ক্লিক করে সবগুলি সমান করে দেন। আগের মতো কন্ট্রোল এ দিবেন, পুরোটা ডাবল ক্লিক করেন, পুরোটা দেখছেন রিসাইজ হয়ে গেছে অটোমেটিক্যালি। এই আপনি ইচ্ছা করলে লেখাগুলিকে লেখার ধরনটা চেঞ্জ করতে পারেন, এই যে এরকম লেখাটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন দেখেন অনেক সময় এটা হতে পারে যে আপনার এই মার্কশিটের নিচে কিছু লেখা দরকার, এখন আপনি কি করতে পারেন, ধরেন আপনি চাচ্ছেন মার্কশিট লেখা আছে এর নিচে কিছু একটা লিখবেন, তাহলে নিচে লেখার জন্য এন্টার দিলে আবার চলে যাচ্ছে, এটা একটা সমস্যা। তো আমি এটা করতে পারি কি, এখান থেকে অল্টার ধরে এন্টার দিতে পারি, অল্টার ধরে এন্টার, অল্টার একটা বাটন আপনার কিবোর্ডে, ওটা দিয়ে এন্টার দিলে অটোমেটিকলি নিচে চলে আসলো। ধরেন ফল 2024 এই কথাটা লিখছেন, এই লেখাটা সিলেক্ট করে আমি হয়তো বা একটু ছোট করে দিই 12, এই লেখাটা হয়তো বা একটা কালার দিয়ে দিই। তাহলে কি হলো, এই নিচে নিচে আসলো, এখন কিন্তু চলে আসেনি, দেখেন লেখাটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনি লেখাটা হাইড হয়ে যাওয়ার কারণে 1 আর 2 এর মাঝখানে এসে ডাবল ক্লিক করেন, সরি কন্ট্রোল এ সিলেক্ট করে আপনি এটা নিচে ডাবল ক্লিক করেন, এই যে এটা ধরে এখানে একটু টান টেনে নিয়ে আসেন, মোটামুটি ব্যাস এসে গেছে, একটু টান দিয়ে নিচে স্ক্রল করে নিয়ে আসেন, তাহলে রিসাইজ ভাবে এসে গেছে। আহ আপনি বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, বর্ডারের স্টাইলও চেঞ্জ করতে পারেন। কিভাবে, ধরেন আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এইটুকুর বর্ডারের স্ট্রাকচারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এইটা সিলেক্ট করে এই যে বর্ডার যে অপশনটা আছে এখানে ক্লিক করে মোর বর্ডার, অনেকগুলো অপশন আছে এখানে, মোর বর্ডারে গেলাম, আপনি মোর বর্ডার অপশন পাবেন। এখন আমি চাচ্ছি যে এগুলিতে একটা ডাবল বর্ডার দিতে, এবং এই ডাবল বর্ডার ইনসাইডে দিতে প্রত্যেকের মাঝখানে, এবং আউটলাইনও দিতে চাচ্ছি, মানে ডাবল বর্ডার পুরোটাই দিতে যাচ্ছি, ইনসাইড এন্ড আউটলাইন। দেখেন চারপাশে ডাবল বর্ডার হয়ে গেছে, ক্লিক করলাম, আপনার চাওয়া অনুসারে সে ডাবল বর্ডার বসাই দিচ্ছে। আমি যদি এখন প্রিন্ট করে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দেখি, তাহলে দেখবেন যে লেখাটা ডাবল বর্ডারের মধ্যে প্রিন্ট হবে। তাহলে এইভাবে আপনি বর্ডারের বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা দেখি যে এই বর্ডারের কালারও ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন কন্ট্রোল দিয়ে, যেমন আপনি মোর বর্ডারে যান, এটার কালারটা হয়তো বা হালকা একটা কালার দিলাম, আমি চিন্তা করলাম যে হালকা একটা কালার দিই, এবং সেটা মোর সব জায়গায় থাকবে, ওকে, ওকে দিয়ে দিলাম, দেখেন হালকা একটা কালার আসলো। মানে এভাবে আপনি খুব ভাইব্রেন্ট বা কোনো সুথিং একটা আই সুথিং একটা কালার বা ডিজাইন করতে পারেন আর কি এভাবে। তো বর্ডার অপশনটা আমরা দেখলাম কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কোন একটা লেখা, সেই লেখাটা আসলে জাস্ট অন্যদিকে লেখা রোটেশনটা চেঞ্জ করতে, লেখাটা অনেক বড় হয়ে গেছে, সো রোটেশন চেঞ্জ করতে যাচ্ছি। এটা কিরকম হতে পারে, যেমন ধরেন আমি, ধরেন এই আইডি লেখাটা, এই আইডি লেখাগুলি সবগুলোকে উপরে থেকে নিচে দেখতে চাই, ওরিয়েন্টেশন করতে চাই, তাহলে লেখাটার অ্যালাইনমেন্টে গিয়ে আপনি এখানে দেখবেন যে কোন ভাবে দেখতে চান। আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গুলার দেখতে পারেন, এই অ্যাঙ্গুলার আকারে আসবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ভার্টিক্যাল দেখতে পারেন, ভার্টিক্যালি দেখাবে। আপনি ইচ্ছা করলে এখানে রোটেট টেক্সট আপ দিতে পারেন, এইভাবে দেখাবে। তাহলে আপনার সুবিধা মতো আপনি লেখাগুলিকে চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা করলে আহ, মানে কোনো কিছু দিতে নাও পারেন, সে আগের মতো চলে আসবে। এইভাবে আপনি লেখাগুলির বিভিন্ন ওরিয়েন্টেশন বা অ্যাঙ্গেল ঠিক করতে পারেন।
এটা একটা হ্যান্ডি একটা জিনিস। এবার দেখেন আমরা সংখ্যা নিয়ে কাজ করতেছি, ধরেন এই যে সংখ্যাগুলি আমরা নিচ্ছি, এই সংখ্যাগুলি কতটুকু আসবে, দেখেন টোটাল গ্রেড সবই আসবে, ধরেন এই পর্যন্ত আমার সংখ্যার কাজ, যোগ করার পরও তো সংখ্যাই আসবে। এতগুলো সংখ্যার মধ্যে আমি চাচ্ছি 2 ঘর পর্যন্ত সংখ্যা নিতে। হ্যাঁ, যেমন 2.5, 3.5 এরকম, বা 1 ঘর পর্যন্ত সংখ্যা নিতে চাচ্ছি। এই যে সংখ্যা যে 2 ঘর না 1 ঘর পর্যন্ত আসবে, এই ঘর সংখ্যাটা আপনি এই হোম ট্যাবের নাম্বার অফ যে সেকশনটা আছে এখানে যাবেন, এখানে আপনি দেখবেন যে এই সংখ্যাগুলো এগুলো নাম্বার হিসেবে আছে, নাম্বার হিসেবে ক্লিক করলে 2 ঘর পর্যন্ত এসে গেছে। ওকে, অটোমেটিকলি 2 ঘরের নাম্বার এসে গেছে। আপনি ইচ্ছা করলে এটা শূন্যের পরিমাণ কমাই দিতে পারেন, যেমন এখানে ক্লিক করলে শূন্য একটা বাড়বে, এদিকে ক্লিক করলে শূন্য একটা কমে যাবে, তার মানে সে আপনাকে কয়টা শূন্য দেখাবে দশমিকের পর সে এখানে দেখাই দিবে। এভাবে করে আপনি নাম্বারের বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। ওকে, এছাড়া বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কি বোঝায়, ধরা যাক আমি এইখানে 2, 3, 4 অনেক কিছু দেওয়া আছে, 5.5, 5, 7, 6, 4.5 অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আপনি চোখে দিয়ে হয়তো হয়তো বা তাকায় আপনি বুঝতেছেন না যে আসলে বড় কোনটা ছোট কোনটা, কোথা থেকে কারা কারা বেশি পাইছে কারা কারা কম পাইছে। মানে ইনস্ট্যান্ট কিন্তু এই সাদা রঙের একটা পেজে দেখে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না সরাসরি। আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারেন, যেমন আমি উদাহরণ দিই। আপনি চাচ্ছেন ক্লাস টেস্ট, এখানে সবচেয়ে বেশি কে পাইছে আর কম কে পাইছে এটা রং আকারে বুঝতে, রং দিয়ে বুঝতে। এটা সিলেক্ট করে আপনি যদি স্টাইলের কন্ডিশনাল ফরম্যাটিং এ যান এবং আপনি কালার স্কেল দেন, ফর এক্সাম্পল এই কালার স্কেলটা নিলাম, ক্লিক করলাম, তাহলে সে আপনাকে দেখাই দিবে যে সবচেয়ে ভালো কে পাইছে নাম্বার, সবচেয়ে খারাপ কে পাইছে, এটা কালার অনুসারে বুঝাই দিবে। তাহলে আপনি এট এ গ্ল্যান্স বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আবার দেখেন, এই সেম জিনিস আরেকভাবে ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমি অ্যাসাইনমেন্টে দেখতে চাই যে কিরকম আমার কন্ডিশনাল ফরম্যাটিং, ধরেন ডাটা বার দেখতে চাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং আইকন দিয়ে। যেমন আমি চাচ্ছি যে সবচেয়ে ভালো কে করছে খারাপ কে করছে এটা বোঝার জন্য এই এই আইকনটা, তাহলে সে দেখাবে যে কোন মানে ভ্যালুটা আপগ্রেডেড, উপরের দিকে যাচ্ছে, কোন ভ্যালুটা ডাউনগ্রেডেড নিচের দিকে আসতেছে, কোন ভ্যালুটা মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছে। এই জিনিসগুলো সে এখান থেকে দেখাই দিবে। ওকে, আপনি আমি মিড ধরেন মিড টার্মে আমি চাচ্ছি যে যারা 10-এর চাইতে বেশি পাইছে তাদেরটা আমি কালার দেখাতে যাচ্ছি। ওকে, তাদেরটা আমি বুঝে যাচ্ছি ভালো বা খারাপ। তো কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট করা যায়, হাইলাইট, ধরেন আমি চাচ্ছি গ্রেটার দেন ক্লিক করে আমি বলে দিলাম যে 10, 10-এর চাইতে যদি বেশি থাকে, বা 10-এর চাইতে না, আমি ধরলাম 24, 24-এর চাইতে যদি বেশি থাকে তাহলে তাকে তুমি গ্রিন গ্রিন লাইট দাও, গ্রিন দাও। তাহলে সে কি করবে, 24-এর চাইতে বেশি যারা পাইছে তারা যে ভালো স্টুডেন্ট এই জন্য তাদেরকে গ্রিন দেখাইতেছে। আবার আমি ইচ্ছা করলে এখানে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইটিং এ লেস দেন যদি আমি বলি যে 10-এর চাইতে কম পাইছে, সেগুলো লাল করে দাও, তার মানে এরকম ভালো খারাপ করছে। এইরকম করে আমি ইচ্ছা করলে মানে এক একটা জায়গায় এক একটা ভ্যালুর কালারিংটা দেখায় দেখায় বুঝতে পারি যে আসলে কি আমি চাচ্ছি। ফাইনালে আমি ক্লিক করলাম, ফাইনালটা থেকে কিছু বের করা যায় কিনা দেখি। যেমন হয়তো বা টপ 10% আমি দেখতে পাবো, টপ 10 আইটেম, ধরেন এখানে 10টা আইটেম দেখতে চাই ইয়েলো কালারের, ওকে দিলাম। তার মানে কি বুঝাইলো, ফাইনালে প্রথম 10 জন কারা, মানে প্রথম 10 জন কে কে। তাহলে এই হচ্ছে টপ 10, টপ 10-এর মধ্যে এই আইডি গুলো আছে। তাহলে এইটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, যে ফরম্যাটের মাধ্যমে আপনি কালার দেখে দেখে বুঝবেন বিষয়টা। এবার এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমি ইচ্ছা করলে একটা ডিফারেন্ট ডিজাইনে নিয়ে আসতে পারেন। আমি হয়তো বা চাচ্ছি যে ডিজাইনটা বাই ডিফল্ট অন্য কোনো ডিজাইন পাই কিনা। তো টেবিলের অনেক ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ডিজাইন পাবেন। যেমন আমি ইচ্ছা করলে এরকম একটা ডিজাইন নিতে পারি, ক্লিক করলাম, ওকে দিলাম, টেবিলের ফরম্যাটে ডিজাইন হয়ে গেল। তো আমি এটা আপনাদের সাজেস্ট করবো না এইভাবে ডিজাইন করেন, আমি জাস্ট বোঝানোর জন্য যে টেবিলের বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন আছে। আপনি ইচ্ছা করলে ডিজাইনে কনভার্ট করতে পারেন, মাই টেবিল এজ হেডার দিয়ে আপনি কনভার্ট করে ফেলতে পারেন। বাট এটা এখন ম্যান্ডেটরি না যে আপনাকে এখন এইভাবে করতে হবে। ওকে, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি টেবিলে অনেক কিছু সার্চ করতে পারেন। সার্চ করা বলতে কি বোঝে, যেমন আমি চাচ্ছি যে কোনো একটা ভ্যালু বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা নাম সার্চ করতে, আমি এখানে কিছু নাম দিই বোঝার জন্য। ধরেন আমি কারো নাম দিলাম, ফর এক্সাম্পল এরকম নাম দিলাম। ওকে, সো এরকম অনেক নাম থাকতে পারে। এবার আমি চাচ্ছি যে এই শিটে ফাইন্ড আউট করতে কিছু একটা জিনিস খুঁজে পাচ্ছি কিনা। তাহলে এখানে এডিটিং অপশন আছে, এডিটিং, এখান থেকে আপনি ফাইন্ডে যেতে পারেন, ফাইন্ড ক্লিক করলেন,
ফাইন্ড একটা বক্স ওপেন হবে এবং এই বক্সের মধ্যে আপনি ধরেন চাচ্ছেন যে মাসুদ এই ওয়ার্ডটা ফাইন্ড করবেন। ওকে, ফাইন্ড অল দিবেন। ফাইন্ড অল দিলে আপনি দেখবেন যে নিচে একটা লিস্ট আসবে। এই লিস্টে আপনি কোথায় কোথায় মাসুদ নামটা আছে সেটা আপনি পাবেন। আমি এই জিনিসটা একটু কপি করে দেখেন, ধরেন এই কপিটা আমি এটাকে স্প্যান করে এখানে দিয়ে আসলাম, তার মানে সবগুলিতে কিছু না কিছু চলে আসলো। ওকে, আহ ধরেন এটা মাসুদ, এটা লিখলাম, এটা লিখলাম, এই লিখলাম, কিছু চেঞ্জ করলাম। ওকে, তো আমি ফাইন্ডে গিয়ে ফাইন্ড দিলাম। আমি যদি লিখি যে ইয়াসিন এই ওয়ার্ডটা, ফাইন্ড অল দেওয়ার সাথে সাথে সে নিচে দেখবেন যে কোন কোন ঘরে ইয়াসিনটা পাইছে, সে এটাকে ক্লিক করলে দেখাই দিবে। Okay? এভাবে আপনি ফাইন্ড করতে পারেন। এছাড়া আপনি রিপ্লেস করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি রিপ্লেস করতে, ধরুন ইয়াসিন লেখাটা আছে এইভাবে, ইয়াসিন এইভাবে আছে, আমি চাচ্ছি এই লেখাটা ইয়াসিন হয়। তো আপনি কি আছে সেটা উপরে লিখবেন, আর কি চেঞ্জ করতে চান সেটা আপনি লিখে ফাইন্ড রিপ্লেস দিলে রিপ্লেস হয়ে যাবে। যদি রিপ্লেস পায়, রিপ্লেস অল দিবেন, একটা রিপ্লেস হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ফর এক্সাম্পল আপনার এখানে মাসুদুল এই ওয়ার্ডটা আছে, আপনি চাচ্ছেন এটার নাম শুধু মাসুদ লিখতে, এইভাবে লিখে রিপ্লেস অল দিবেন, সবগুলো রিপ্লেস হয়ে গেছে। আপনি দেখেন চেক করে যে এখানে কোন নামের বানান এক আলাদা রকম নাই আর কি। তো এরকম ভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে ইনসার্ট করি কয়েকটা ভ্যালু দেখানোর জন্য। ধরেন আপনার অনেকগুলো ডাটা ভ্যালু আপনার এখানে ব্ল্যাঙ্ক আছে, এরকম ধরেন ব্ল্যাঙ্ক। আমি এটাকে এই অবস্থায় নিয়ে আসি, তো এটা হালকাটা অরিজিনাল কালার দিয়ে একটা বোঝার জন্য এটা ক্লিক করলাম, ওকে দিলাম। এই লেখাটুকু সিলেক্ট করলাম, এটার আমি কালারটা ব্ল্যাক দিই। ওকে, ধরেন এইটা না। এখন এই যে মাঝখানে দেখছেন কিছু ব্ল্যাঙ্ক জায়গা আছে, এখন এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো খুব বিরক্তিকর, এখন একটা একটা করে ডিলিট করতে হবে, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট। হ্যাঁ, এরকম কিন্তু আপনি অসংখ্য জিনিস পাবেন যে হয়তোবা ব্ল্যাঙ্ক মাঝখানে দুই চারটা করে আছে, এরকম অনেক লাইফে অনেক ধরনের হয়তোবা ডেটা পাবেন। আমি এখানে দেখানোর জন্য দেখেন অনেকগুলো ব্ল্যাঙ্ক ডেটা আছে। তো আমি যেটা করতে পারি কি, যে এই লেখাটা মধ্যে এই যে লেখাগুলো যে আছে এই লেখার মধ্যে ব্ল্যাঙ্ক গুলি সিলেক্ট করতে পারি একবারে। ফাইন্ডে গিয়ে আমি গো টু স্পেশালে গেলাম, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, ওকে দিলাম, দেখেন ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ধরে রাইট বাটন, সরি আরেকবার যাই, এই পুরোটা আমি ধরলাম, সিলেক্টে গো টু স্পেশাল, ব্ল্যাঙ্ক, ওকে দিলাম, ব্ল্যাঙ্ক চলে আসলো। রাইট বাটন ক্লিক করেন এটার উপরে এবং ডিলিট করে দেন, ডিলিট, ডিলিট এন্টায়ার রো, রো এন্টায়ার রো ক্লিক করলাম, যে কয়টা ব্ল্যাঙ্ক রো আছে চলে গেছে, খেয়াল করেন। এর মধ্যে ওই উপরে একটা ব্ল্যাঙ্ক রো ছিল সেটাও চলে গেছে, আমি এটা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল আমি যা দেখাইলাম এইতে আপনি ব্ল্যাঙ্ক রো গুলি আপনি কিন্তু সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারেন। সো গো টু স্পেশাল, আরেকবার দেখাই দিই, শুধু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট হইলো দেখেন। এবার রাইট বাটন ক্লিক করেন ব্ল্যাঙ্ক রো এর উপর, ডিলিট, ডিলিট এন্টার রো, সিলেক্ট করে চলে গেছে, ব্যাস আপনার কিন্তু সবগুলো ব্ল্যাঙ্ক রো অমিট হয়ে গেল। এভাবে আপনি ব্ল্যাঙ্ক রো থেকে আপনি বাঁচতে পারেন। আচ্ছা, এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এগুলোকে সর্ট করতে, দেখেন এইখান থেকে ইনফরমেশন গুলো সর্ট করতে যাচ্ছি, এটুকু সিলেক্ট করে আপনি ফিল্টার অপশনে গিয়ে কাস্টম সর্ট অথবা ফিল্টার দিয়ে দিতে পারেন। তো ফিল্টারই দেন, ফিল্টার দিলে প্রতিটার সাথে একটা ফিল্টার তৈরি হয়ে গেছে। আপনি এটাকে বড় করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে ডাবল ক্লিক করে বড় করেন, দেখেন আপনি প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়াল একটা ছোট ছোট আইকন তৈরি হয়েছে। আইকন গুলো হচ্ছে সর্ট করার জন্য বা সার্চ করার জন্য। যেমন ধরেন আমি যদি চাই যে অ্যাটেন্ডেন্সটা ছোট থেকে বড় সর্ট করতে, তাহলে অ্যাটেন্ডেন্সে ক্লিক করে আমি সর্ট টু স্মলেস্ট টু লার্জেস্ট এটা দিলাম, সে ছোট থেকে বড় সর্ট করে ফেলছে সবগুলো একসাথে। আমি যদি চাই মিড টার্মে ছোট থেকে ছোট সর্ট করতে, সে বড় থেকে ছোট সর্ট করে ফেলছে অটোমেটিক্যালি, কে কে পাইছে সেটা দেখা দিচ্ছে। তাহলে এইভাবে আপনি সর্ট করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি কোনো একটা স্পেসিফিক, ধরেন আপনি চাচ্ছেন যে এই ক্লাস টেস্টের এতটুকু অংশ, এইটুকুকে আপনি রাইট বাটন ক্লিক করে সর্ট লিখতে, এইটুকুর মধ্যে, সো আপনি সর্ট কাস্টম সর্টে যান। ওকে, কাস্টম সর্টে গিয়ে এক্সপ্যান্ড করতে পারেন সিলেকশন অথবা কন্টিনিউ উইথ সিলেকশন, কন্টিনিউ দিলে সর্ট করলে সে আপনাকে দেখাবে যে ক্লাস টেস্ট অনুসারে সর্ট কিভাবে হয়। আচ্ছা, এটা আমি আর একটু ক্লিয়ার করলে বুঝাই ব্যাপারটা কিরকম। আমি সর্ট করা
পিছনের দিকে যায়, ধরেন সর্ট নাই ব্যবস্থা। ব্যাপারটা কি দাঁড়ায়, ফর এক্সাম্পল আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম ধরলাম। এখন আপনি চাচ্ছেন যে ক্লাস টেস্টে সবচেয়ে বেশি কম আছে, তারপরে অ্যাসাইনমেন্টে সবচেয়ে বেশি কম আছে, তারপরে মিড টার্মে, তারপরে ফাইনালে। তার মানে আপনি এইভাবে যেতে যাচ্ছেন যে প্রথমে ক্লাস টেস্ট বেশি থেকে কম, তারপরে অ্যাসাইনমেন্টে বেশি থেকে কম, তারপর মিড টার্মে বেশি থেকে কম, তারপর ফাইনালে বেশি থেকে কম, এইভাবে আপনি যেতে যাচ্ছেন। তাহলে সিলেক্ট করে আপনি সর্ট অপশনে গিয়ে কাস্টম সর্ট দিবেন, একটা বক্স ওপেন হবে। এখানে প্রথম সর্টটা আপনি করতেছেন হচ্ছে ক্লাস টেস্ট, স্মলেস্ট টু বেশি থেকে কম, তার মানে লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, ভালো। অ্যাড লেভেল দিবেন, তারপরেটা আপনি চাচ্ছেন কি অ্যাসাইনমেন্ট, বেশি থেকে কম, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট। আপনি আরেকটা অ্যাড করেন, এরপরে চাচ্ছেন মিড, বেশি থেকে কম, এবং আরেকটা চাচ্ছেন হচ্ছে ফাইনাল। ফাইনাল হচ্ছে আপনি বেশি থেকে কম জানতে যাচ্ছেন। তার মানে একটার পর একটা ধাপে ধাপে আসবে। ওকে দেন, আপনি দেখবেন যে ওই সকল স্টুডেন্টের আইডি আসছে যারা ক্লাস টেস্টও ভালো করছে, অ্যাসাইনমেন্ট প্রথমটাতেও ভালো করছে বেশি থেকে কমের দিকে, এবং মিড টার্মও ভালো করছে, এবং ফাইনালেও ভালো করছে। আপনি দেখবেন যে তাদেরটাই আপনি পাবেন। খুব ব্যালেন্সড একটা মার্ক তারা পাইছে এইখানে প্রথমটাতে। এইভাবে করে আপনি সিরিয়ালি দেখবেন যে কালার কম্বিনেশন গুলো কিন্তু মিলে গেছে অলরেডি। এভাবে আপনি বেশি থেকে কম কারা পাইছে সেই জিনিসগুলোকে সর্ট আউট করতে পারেন। এটা হচ্ছে খুব হ্যান্ডি একটা জিনিস। আপনি ইচ্ছা করলে আহ এই অপশন গুলো দিয়ে অনেক কিছু বের করতে পারেন। ফর এক্সাম্পল এখানে গিয়ে যদি আমি কাস্টম সর্টে দিই, ফিল্টার দিই, ফিল্টার অপশন আসলে যেটা হবে, যেমন আমি ইচ্ছা করলে ক্লাস টেস্টে ক্লিক করে আমি দেখাইতে বলতে পারি যে যারা যারা শুধু ই পাইছে, 6 আর 7 পাইছে তাদেরটা দেখো, সে দেখা দিবে শুধু 6 আর 7। মানে এভাবে করে আপনি ডাটাগুলিকে ফিল্টার করে করে নিয়ে আসতে পারেন, বুঝে গেছে? আপনি ইচ্ছা করলে সিলেক্ট অল দিতে পারেন, অল দিলে সবগুলি সেই ডাটা দেখা দিবে। এভাবে আপনি ফিল্টারিং কাজটা করতে পারেন। আমি মোটামুটি কিন্তু এখানে যতগুলো অপশন আছে সবগুলি কিন্তু কাইন্ডস অফ আপনাদেরকে দেখাই দিছি। এবং একই সাথে এখানে আপনি ছবিও অ্যাড করতে পারেন। ইনসার্ট ট্যাবে যান, ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারে যান, ডিস ডিভাইস। আপনি এই ডিভাইস থেকে একটা পিকচার অ্যাড করে ফেলতে পারেন। আপনি হয়তো বা যে ধরেন আপনি যাচ্ছেন যে ডেস্কটপ থেকে একটা পিসি, আমি একটা পিকচার নিয়ে নিই যে কোনো, সেখানে নাই, ধরেন এখান থেকে ডাউনলোড করে নিই। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ছবি সেভ করে ডেস্কটপে নিয়ে আসলাম। সো এখানে আমি ডেস্কটপে পিকচারে গিয়ে ডিভাইসে গিয়ে যেভাবে আমরা এই ছবিটা নিয়ে আসলাম, ঠিক আছে? এই ছবিটা আমি ইচ্ছা করলে ক্রপ করতে পারি, ক্রপ ক্লিক করে আমি এখানে ছোট বড় করে নিতে পারি ছবিটাকে। এরকম অপশনগুলি আপনি এখানে পেয়ে যাবেন। এন্টার দিবেন, ক্রপটা, এই যে ক্রপ, এখানে ক্লিক করলাম, ক্রপ হয়ে গেল। ছবিটাকে ইচ্ছা করলে ছোট করতে পারেন, ছবিটাকে এখানে নিয়ে আসতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত আপনার যদি যেরকম ভাবে ছবিগুলি অ্যাড করা, ছবিগুলিকে ডিজাইন করা লাগে, সেখানে সবকিছু অপশন এখানে পেয়ে গেছে। ওকে, পিকচারের বর্ডার দিতে পারেন ইচ্ছা করলে আপনি। আহ, হয়তো পিকচার বর্ডার না দিয়ে পিকচার এফেক্ট দিতে পারেন, হয়তো বা 3D এফেক্ট দিতে পারেন, এরকম করে বসাতে পারেন। ওকে, তো আমি কিন্তু মোটামুটি আপনাদের এই অংশটা দেখাইলাম যে কিভাবে ইনসার্টে আপনি পিকচার দেখাতে পারেন, শেপ আনতে পারেন। আপনি যেভাবে শেপ আনা দরকার এমএস ওয়ার্ড এর মতো শেপগুলি এখানে অ্যাড করতে পারেন। এছাড়া আইকন ইউজ করতে পারেন, 3D মডেল, স্মার্ট আর্ট ইউজ করতে পারেন। স্মার্ট আর্ট আমি দেখাই দিব আপনাদেরকে। ড্রয়িং, আপনার ড্রয়িং এর কাজ আমাদের তেমন এখন লাগবে না। মানে পেজ লেআউটটা সম্পর্কে আমরা অলরেডি জানছি কিভাবে কাজ করে পেজের ব্যাপারটা, যে পেজে কতটুকু অংশ আপনি প্রিন্ট করার জন্য নিবেন। আমি প্রিন্টের অপশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি দেখাই দিব। আচ্ছা, তো আমি ইনসার্টে আপনাদের স্মার্ট আর্টটা একটু দেখাই দিই। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোন একটা কিছু ডিজাইন করতে, স্মার্ট আর্টে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার শর্টকাটে ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারবেন। ইনফোগ্রাফিক এরকম, আমি ধরাই দিই, একটা লিস্ট ধরি, হ্যাঁ? যেমন ধরেন আমি চাচ্ছি যে এরকম একটা লিস্ট বানাইতে, ওকে দিলাম। দেখেন এরকম একটা লিস্টের ডিজাইন হয়ে গেল। এই ডিজাইন, এই ডিজাইনটাকে আমি একটু দেখানোর জন্য বোঝাই, কালারটা দেখাই। ধরেন আমি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন। ওকে, এই যে ডিজাইনটা আপনি দেখতেছেন, এটা আসলে কি? এটা আসলে মূলত শর্টকাটে আপনাকে ইনফোগ্রাফিক্স দেখাবে। যেমন আমি যদি এই ডিজাইনটা ক্লিক করি, মানে এটা যদি আমি এখানে ক্লিক করি, এই যে অ্যারোটা দেখতেছেন, তাহলে আপনি দেখবেন কি এখানে ডিজাইনের ইনফরমেশন গুলো আসছে। এই যে ইনফরমেশন গুলো আসছে না, এগুলো হলো লিস্ট। আমি যদি এখানে লিখি, এখানে লেখাটা আসবে। ফর এক্সাম্পল ধরা যাক আমি চাচ্ছি যে লিস্ট 1, এটা লিখছে এখানে, এখানে চলে আসছে। এখানে লিখলাম লিস্ট 2, এখানে চলে আসছে। এটা নিচে সাবলিস্ট করতে পারেন, এ,
নিচে আসেন বি, নিচে আসেন সি, এভাবে করে লিখতে পারেন। এখানে মনে করেন এক্স, ওয়াই, জি, আপনি যা লিখছেন সেই ডিজাইনটা এখানে হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, এটাকে বলা হয় স্মার্ট আর্ট। আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জও করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি সি এর পরে আরটা নিবেন, এন্টার দেন, তো ডি নিতে পারেন। আপনি চাচ্ছেন ডি এর আন্ডারে একটা নিবেন, তাহলে ট্যাব দেন, ট্যাব দিলে ডি এর আন্ডার আরেকটা চলে আসলো। মনে করেন এ বি সি ডি, এটা লিখলাম। এইভাবে করে আপনি এক একটা ইনফরমেশনের আন্ডারে এক এক ধরনের ডিজাইন, লিস্টিং, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো এটা অনেক হ্যান্ডি কাজ, যেটা আপনি ইনস্ট্যান্ট ইনফরমেশন ডিজাইনের জন্য করতে পারেন। ইনসার্টে গিয়ে আপনি, স্মার্ট আর্টে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, যেমন ম্যাট্রিক্স আছে, হায়ারার্কিক স্ট্রাকচার আছে, কিভাবে আপনি কাজ করে সেই জিনিসগুলি ক্লিক করে দেখতে পারেন একবার। এই কাজগুলো এমএস ওয়ার্ডেও করা যায়। তো আহ, মোটামুটি আমি যতটুকু দেখাইলাম এই অংশটুকু হচ্ছে একটা ফরম্যাটিং করা। এছাড়াও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে হিডেন, যেমন আহ, আমরা এখানে কিন্তু কোনো ফরম্যাটিং এর ক্ষেত্রে নাম্বার স্ট্রাকচার বা কিছু জিনিস, যেমন কিছু ফরম্যাট আছে যেগুলো হচ্ছে আপনি টাকা পয়সা, নাম্বার স্ট্রাকচার, পার্সেন্টেজ, এগুলো কিন্তু আমরা এখনো দেখি। যেমন ধরেন এই যে অ্যাটেন্ডেন্সের পার্টটা আমি নিই, এটা একটা সংখ্যা। আহ, এই সংখ্যা ছাড়া কিন্তু টাকা পয়সার ব্যাপারগুলি থাকে অনেক সময়, যে আপনি হয়তো বা এখানে লিখছেন, ধরেন অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট লিখলাম, ধরেন 5, হ্যাঁ, 15, 25.5, 30, 10, 1000, 1000, 10,000, ধরেন 25,680, এরকম টাকা পয়সার বিষয় আছে। এখন এগুলো হচ্ছে টাকা পয়সা। তো এগুলিকে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে কারেন্সি দিতে পারেন। তো কারেন্সি দিলে কিন্তু প্রথমে একটা ডলার সাইন আসবে। এই ডলার সাইনটা আমি চেঞ্জও করতে পারি। আবার ইচ্ছা করলে এখানে অনেক ধরনের আলাদা আলাদা অপশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। মোর নাম্বার ফরম্যাটে যাবেন, দেখেন এখানে কালারের অনেকগুলো অপশন আছে, এই যে ডলার সিম্বল আছে, এই সিম্বলে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে টাকা আছে কিনা, বিডিটি। আপনি এখান থেকে দেখেন বিডিটি যদি থাকে, আহ আমি দেখি বিডিটি আছে কিনা। এখানে আমার বিডিটি নাই, এই যে বিডিটি আসলো। ওকে, বিডিটি লিখলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা আন্ডারে বিডিটি চলে আসলো। এভাবে করে আপনি বিভিন্ন নাম্বার ফরম্যাট চেঞ্জ করতে পারেন। ওকে, আপনি ইচ্ছা করলে এগুলো পার্সেন্ট দিলে পার্সেন্টেও চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আপনি আহ, ধরেন কোনো চাচ্ছেন যে কমা দিয়ে রিপ্রেজেন্ট করতে, কমা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। তো আপনি যেই রিপ্রেজেন্টেশনটা দরকার সেটা আপনি এখানে করে ফেলতে পারেন। এই এটা আমরা আরেকটা টেমপ্লেটের মাধ্যমে দেখবো যে কিভাবে কাজটা করে। এটাকে বলা হয় বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাটিং। তো আমরা প্রথম যে ঘন্টাটা, এই ঘন্টাতে দেখলাম যে একটা এক্সেল শিটে কিভাবে কাজ করে, বেসিক্যালি আপনি কিভাবে লিখবেন, কিভাবে এডিট করবেন, কালারিং করবেন। এছাড়া আপনি এখানে দেখেন যে শিট গুলো আছে, যেমন আমি শিট 2 এ আছি, এই শিটের নামটা আপনি পরিবর্তন করতে পারেন। এটা ডাবল ক্লিক করেন, ধরেন এটাকে মার্ক শিট, এটা লিখলাম, মার্কশিট লিখে এন্টার দিলাম, তো মার্কশিটের নামটা পরিবর্তন হয়ে গেল। আমি চাচ্ছি এই আগের শিটটা ডিলিট করতে, এটা ক্লিক করে রাইট বাটন ডিলিট করে দিব। আমি চাচ্ছি এই শিটটাকে রাইট বাটন ক্লিক করলে হয়তো বা রিনেম করতে পারবো, কপি করতে পারবো। এখানে আপনি ইচ্ছা করলে ট্যাব কালার চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এটা ব্লু দিতে পারি, ব্লু রঙের কালার হয়ে যাবে। আহ এরকম মোটামুটি আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। এই লেখাটা আমি চেঞ্জ করে দিই, এটা ডিলিট করে দিলাম, তাহলে একটা মাত্র এখন মার্কশিট আছে। এখন দেখেন এই যে একটা মার্কশিট আছে, এটাকে আমি যদি প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করে এটা ফিল্টারটা অফ করে দিই, আমি এটাকে পুরোটা প্রিন্ট করি, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলাম, তাহলে কিরকম দেখতে হবে? ঠিক এরকম আসবে দেখতে। তো এতটুকু অংশ প্রিন্ট হবে। আহ এটা হচ্ছে আপনি পুরো পেজটা প্রিন্ট করেন। আরেকটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করেন। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল পি দেন। কন্ট্রোল পি দিয়ে আপনি এখন লিখে দিবেন যে প্রিন্ট অ্যাক্টিভ শিট নাকি প্রিন্ট সিলেকশন। প্রিন্ট সিলেকশন দিলে কি হবে? শুধু সিলেক্টেড অংশটুকু প্রিন্ট হবে। আর প্রিন্ট অ্যাক্টিভ শিট মানে হচ্ছে পুরো শিটটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, এরকম। তাহলে এখন মাত্র একটা পেজে প্রিন্ট হবে যেভাবে প্রিন্ট করা দরকার। প্রিন্ট হলে স্ক্রল, আপনার এই মানে যেই বর্ডার আছে সেই বর্ডার সহকারে প্রিন্ট হবে। তো বর্ডারটা আমি আবার চেঞ্জ করে দিই বোঝার জন্য। ফর এক্সাম্পল, এই বর্ডারটা নিলাম, ক্লিক করলাম, ওকে দিলাম, বর্ডারটা চেঞ্জ হয়ে আসলো। ওকে, মোটামুটি আমার এই হচ্ছে ডিজাইনের পার্ট যতটুকু ছিল। আমি প্রিন্টের ব্যাপারটা আপনাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে প্রিন্ট করতে হয়। এছাড়া আপনি ফাইলে গিয়ে সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন। এছাড়া আপনি এক্সপোর্টও করতে পারেন, আপনি এটা পিডিএফ এ কনভার্ট করেন। পিডিএফ ক্লিক করলে এটা পিডিএফ এ প্রিন্ট হয়ে যাবে। যেমন আপনি ডেস্কটপে পিডিএফটা প্রিন্ট করে রেখে দেন, তো একটু পরে দেখবেন যে এটা এক্সেলে আছে। আপনি যদি এটাকে বাইরে নিয়ে যেতে চান, এক্সেল ফাইলটা না নিয়ে, তাহলে এটাকে একটা পেজে যে পিডিএফ হয়ে গেছে অটোমেটিক্যালি, সুন্দর পিডিএফ। আপনি এটাকেও ক্লিক করে প্রিন্ট করে ফেলতে পারবেন। তো মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ, যেটা আপনি এক্সেলটা কিভাবে ইউজ করবেন। তো আই হোপ আপনারা কিছুটা বুঝতে পারছেন যে এক্সেলে কাজ কিভাবে করে।
আচ্ছা, আমি এরপরে দেখাই দেবো আপনাদেরকে যে আহ, কিভাবে এক্সেলের ফর্মুলা এবং চার্ট গুলি অ্যাপ্লাই করা হয়। তো আমাদের এক্সপার্ট হচ্ছে আমাদের এক্সেলে ফর্মুলা এবং হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট এই কিভাবে ডিজাইন করে সেটা শেখা। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এই মার্কশিট থেকেই ফর্মুলা ক্যালকুলেশন করা শিখবো এবং এই মার্কশিটে কিছু মডিফাই করব। তো সাধারণত যেটা হয়, আপনাদেরকে যখন ফর্মুলা শেখানো হবে, যদি ইউনিভার্সিটিতে আসেন, বা আপনি যদি বাইরের দেশে বাইরেও কখনো কাজ করেন, তখন দেখবেন যে আপনাকে কোনো না কোনো সিনারিও দেওয়া হবে। আমি এরকম একটা সিনারিও আপনাদেরকে দেখাই যে, মানে আপনি হয়তো বা এটা লিখিত থাকতে পারে সিনারিওটা, অথবা এমন হতে পারে যেটা আপনার আহ হয়তো মুখে মুখে বলা থাকতে পারে, এরকম বিষয়টা। হয়তো বা আপনাকে এরকম একটা সিনারিও দিবে, যে সিনারিওতে আপনার বলাই থাকবে যে আপনি হয়তো বা কোনো একটা আহ, টাকা পয়সার হিসাব ক্যালকুলেট করবেন, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করবেন, বড় ছোট নির্ণয় করবেন, এভারেজ বের করবেন, এরকম অসংখ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আপনাকে করতে হবে। তো এরকম থাকবে। হয়তো কখনো আপনাকে বলে দিবে কন্ডিশন, যে যদি ট্যাক্স ক্যালকুলেশন হতে পারে, যেমন আপনি হয়তো বা কত টাকার বেশি হলে কত পার্সেন্ট ট্যাক্স পান, বা আপনি কত টাকা ভ্যাট দিবেন, বা আপনি কত টাকা ডিসকাউন্ট পাবেন। এই বিষয়গুলো অনেক ধরনের জিনিস থাকবে যেগুলো হচ্ছে কন্ডিশনাল ক্যালকুলেশন। তো আমরা দুইটাই দেখবো অ্যাকচুয়ালি। তো আমাদের টার্গেট থাকবে কি যে আমরা যেই মার্কশিটটা নিয়েছি, সেই মার্কশিটটা ওপেন করি, সেটার উপর বেস করে কিছু মডিফিকেশন করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করা যায় বা কন্ডিশনাল ক্যালকুলেশন কিভাবে করা যায়। তো আমাদের সিচুয়েশনটা এরকম যে আমাদের যে অ্যাটেন্ডেন্স সেটার মার্ক তো 5-এ হয় সাধারণত। এই 5 মার্ক আমি এখানে ক্যালকুলেট করলাম, এখানে 5 লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। ক্লাস টেস্ট সাধারণত যেটা হয় সেটা আমাদের এখানে 7.5 মার্কের হয়। সেটা আমি লিখে দিলাম, এই ক্লাস টেস্টটা 7.5 মার্কের হবে। আমি 7.5 লিখে দিয়ে এন্টার দিলাম, পাস। অ্যাসাইনমেন্ট সাধারণত 10 মার্কের হয়, এবং এটা মূলত দুইটা অ্যাসাইনমেন্ট থেকে একটা বেস্ট কাউন্ট করা হয়। তো আমি দুইটা অ্যাসাইনমেন্ট থেকে বেস্ট কাউন্ট করলাম। মিড টার্ম সাধারণত এখানে 30 মার্কের হয়, এবং ফাইনাল হয় হচ্ছে আপনার 40 মার্কের। তাহলে দেখেন আমার মোট 100 মার্কসের টোটাল থাকবে। এটা আমি লিখে দিই এখানে 100। সো এইটুকু আমার গ্রেড শিট। এখন এই গ্রেড শিট পুরোটা ওপেন করে আমি এটাকে র্যাপ টেক্সট দিলাম, নিচে নিচে চলে আসলো। কারণ এটা বেশি জায়গা ডান দিকে লাগতেছে, এটা আমি র্যাপ টেক্সট দিলে নিচে চলে আসে ভ্যালুটা। এখন আপনি একটু খেয়াল করেন যে অ্যাটেন্ডেন্সে যে মার্কটা, এই মার্কটা হচ্ছে ফিক্সড, এটা আমার নিতে হবে। এটাকে আমি গ্রিন করে দিলাম, ওকে। ধরুন এই এই কালারটা করে দিলাম। মিড টার্মের যে মার্কটা, সে মার্কটা আমাকে নিতে হবে, ফাইনালের মার্কটা আমাকে নিতে হবে। ওকে, এই তিনটা মার্ক আমার ম্যান্ডেটরি ফিক্স। এখানে 75 মার্ক ফিক্স হয়ে গেছে। ক্লাস টেস্ট যে মার্ক আছে, সে ক্লাস টেস্টের দুইটা মার্কের মধ্যে আহ, যোগফল আসে। অর্থাৎ 7.5 7.5 মানে 15 মার্ক যোগ করে নিতে হয়। তাহলে দুইটা ক্লাস টেস্টের মার্ক আমাকে যোগ করতে হবে। তো আমি কি করবো এখন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে, মানে দেখেন এই যে মিড টার্মে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিব। এর আগে একটা ঘর আসবে, এখানে আমি ক্লাস ক্লাস টেস্ট নিলাম। এটা হচ্ছে 15-তে কত হয়, 15। তো ক্লাস লিখে 15 লিখলাম, এখানে আমাকে 15 মার্কে কত রেজাল্ট আসে সেটা বসাবো। আর আবার এখানে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট দিই, এখানে আমি লিখবো অ্যাসাইনমেন্ট 10, এটা লিখলাম, ওকে। এই দুইটা অ্যাসাইনমেন্ট থেকে বেস্ট যে অ্যাসাইনমেন্টটা হয়েছে, যত মার্ক হয়েছে সেটা আমি এখানে বসাবো। তো এই দুইটা ভ্যালু আমাকে নিতে হবে। তাহলে মোট কয়টা ভ্যালু আসলো? 5 অ্যাটেন্ডেন্স, 10 অ্যাসাইনমেন্ট, 15 ক্লাস টেস্ট, 30 মিড টার্ম, ফাইনাল 40, টোটাল মানে হচ্ছে 100। এখন এই অ্যাটেন্ডেন্স ভ্যালুটাকে আমি এখানে নিয়ে আসি। কেন নিয়ে আসবো? কারণ যোগ করার স্বার্থে যেগুলো একই সাথে যোগ হবে সেগুলো এক পাশে নিয়ে আসবো আমি। তো আমি এটাকে ক্লিক করি, খেয়াল করেন এটাকে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট করে নিই, কাট, কন্ট্রোল এক্স, সরি, এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, কন্ট্রোল এক্স মানে কাট। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট কাট সেল দিয়ে দিলাম, শিফট সেল রাইট, রাইট দিকে শিফট হয়ে গেল। সরি, এখানে ভুলে গেছে। এখান দিয়ে আমি একটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দেই। তো এখানে অ্যাটেন্ডেন্স আসবে, এই অ্যাটেন্ডেন্সটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আমার এই ঘরটা লাগতেছে না, এইটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, তাহলে একটা ঘর কমে আসলো। তাহলে যেটা হলো কি, এই ভ্যালুগুলি আমার এখন, এই সবুজ রঙের যে ভ্যালুগুলি আমি দেখতেছি, এই ভ্যালুগুলো হচ্ছে মূলত আমার সাধারণত যোগ করার ভ্যালু। আর এগুলো হচ্ছে রেগুলার, আমি ক্লাস টেস্ট কুইজ টেস্ট যেটা নিছি সেটা আর কি। তো
এগুলো আমি যোগ করে টোটালটা বের করবো। থ্যাংক ইউ। সো আমি এখন যেটা করতে পারি যে অ্যাসাইনমেন্টটা 10 মার্কে কাউন্ট করব। দুইটা অ্যাসাইনমেন্ট নিছি, এখান থেকে বেস্ট কাউন্ট করব, মানে ম্যাক্সিমাম যেটা পাইছি স্টুডেন্ট তাদেরটা আমি নিব। তো এইটার জন্য আপনাকে এক্সেল একটা ফর্মুলাই দিছে। এই যে ফর্মুলা, এটা হচ্ছে এক এক ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শর্টকাট করার জন্য সুযোগ। হ্যাঁ, যেমন ধরেন এই অ্যাসাইনমেন্ট দুইটার মধ্যে ম্যাক্সিমাম যদি নিতে চাই, তাহলে যে কোনো একটা ভ্যালু ঘরে আমি ক্লিক করবো, যেমন এইখানে আমি ক্লিক করলাম। ওকে, তাহলে আইডি 1006 উনি অ্যাসাইনমেন্ট 1-এ পাইছে 7.5, অ্যাসাইনমেন্ট 2-এ পাইছে 4, তাহলে বেশি কোনটা পাইছে? 7.5। তাহলে এখানে 7.5টা নিয়ে আসবে। তাহলে কিভাবে করব? যে কোনো ফর্মুলা, যতগুলো ফর্মুলা আমি লিখবো সবগুলো ফর্মুলার প্রথমে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়া মানে ফর্মুলা শুরু। এবং আমি ফর্মুলাটা কি নিতেছি সেটা আমাকে জানতে হবে। তো ফর্মুলা জানার জন্য একটা ওয়ে হচ্ছে আপনি ফর্মুলা সম্পর্কে একটু পড়াশোনা করে নেবেন। পড়াশোনা বলতে কিরকম, যেমন আমি এটা মুখস্থ লিখতে পারি, বাট আমি আপনাকে দেখানোর জন্য, আপনি এখানে ক্লিক করার পর আপনি ফর্মুলা নামের একটা ট্যাব আছে, এই ট্যাবে গিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার কি লাগবে। হ্যাঁ, কোন ধরনের ফর্মুলা লাগবে সেই নামটা দেখে নিতে পারেন। ওকে, এই যে নামটা দেখে নেওয়া, এটা হচ্ছে আপনার শর্টকাট কোডটা জানা। যেমন এই মুহূর্তে আমার লাগবে হচ্ছে ম্যাক্সিমাম কোনটা সেটা বের করা। তাহলে এইখানে যখন আমি ক্লিক করব তখন আমি অটো সামে গিয়ে ম্যাক্স লেখাটা সিলেক্ট করব। দেখছেন, ম্যাক্সে এসে গেল এইটা। অথবা আরেকটা ওয়ে আছে, আমি দেখাই। ধরেন আমি এটা যদি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আহ, এখানে ম্যাক্স লিখতে। তো আমি দেখে নিবো, ও আচ্ছা ম্যাক্স কিভাবে লেখে, এম এ এক্স ম্যাক্স। ওকে, তাহলে লিখবো হচ্ছে ইকুয়াল এম এ এক্স ম্যাক্স। ওকে, ম্যাক্স লিখলাম। ম্যাক্স লেখার সাথে সাথে সে দেখাবে যে বানানটা ঠিক আছে কিনা। আপনি এখানে অটো সাজেশন নামের একটা বক্স আসবে, এই বক্সে আপনি দেখবেন যে ম্যাক্স লেখাটা ওকে আছে। এবার আপনি ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে সেটা আপনাকে দেখাই দিবে যে কতগুলো নাম্বারের ম্যাক্সিমাম দিতে চান, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখন আমার লাগবে দুইটা ঘরের ম্যাক্সিমাম, একটা হচ্ছে এইটা আর এটা। তাহলে আমি কি করব, এই ব্র্যাকেটের পর এই দুইটা ঘর সিলেক্ট করে টান দিব। দেখেন দুইটা ঘর সিলেক্ট করে টান দিলাম, তাহলে এই পাশাপাশি ঘর থেকে এখানে এন্টার দেন, দুইটার সংখ্যা ম্যাক্সিমাম চলে আসছে। ওকে, আবার আমি দেখাই দিলাম, আমি এখানে সিলেক্ট করলাম, লিখলাম, ব্র্যাকেট দিলাম। তাহলে ব্র্যাকেটের পর আমি চিন্তা করলাম এই দুইটা ঘর অ্যাসাইনমেন্টের এই দুই ঘরের ম্যাক্সিমাম লাগবে, দুই ঘর সিলেক্ট করে এন্টার দিলাম, ম্যাক্সিমাম চলে আসলো। এই ম্যাক্সিমামের ঘরে ক্লিক করলাম এবং এখান থেকে দেখবেন একটা ছোট্ট ডট আছে, এই যে ছোট্ট একটা গ্রিন কালারের ডট আছে, এখানে নিয়ে আসলাম, একটা ছোট ব্ল্যাক রঙের প্লাস আসছে। এই প্লাস লেখাটা ক্লিক করে আমি নিচে আস্তে করে টান দিলাম, ব্যাস চলে আসলো। টান দিয়ে নিয়ে আসলাম, সবগুলি অটোমেটিক্যালি সে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আসছে। আচ্ছা, এটা আমরা আবার চেক করি। ফর এক্সাম্পল ক্লাস টেস্ট, ক্লাস টেস্টে দুইটা সংখ্যা যোগ লাগবে, কারণ দুইটা ক্লাস টেস্ট দিচ্ছি, একটা হচ্ছে 7.5 মার্কে, এটা 7.5 মার্কে, দুইটা আমি যোগ করে 15-তে কত পাইছি। তাহলে আমি কি লিখবো, ইকুয়াল দিব এই ক্লাস টেস্ট যোগ এই ক্লাস টেস্ট, দুইটা সংখ্যা যোগ করে এন্টার দিব, যোগফল চলে আসলো। আগের ঘরে ক্লিক করলাম, এই যে ডটটা আছে এই ডটটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে সব একসাথে চলে আসলো, মানে টানও দিতে পারেন, ডাবল ক্লিকও করতে পারেন। ওকে, এটা কন্ট্রোল A দিয়ে আমি রিসাইজ করে নিই ডাবল ক্লিক করে। হয়ে গেল। ওকে, এবার দেখেন মোটামুটি আমার সবগুলি ক্যালকুলেশন হয়ে গেছে, এখন আমি টোটালটা বের করতে পারবো। টোটালের ঘরে রাখলাম, ইকুয়াল সাইন দিলাম, সাম, SUM, সাম মানে হচ্ছে টোটাল বের করার জন্য। সাম কতগুলো নিতে হবে, অ্যাটেন্ডেন্সের 5 সিলেক্ট করলাম, টান দিয়ে নিয়ে আসলাম হচ্ছে ফাইনাল পর্যন্ত। টান দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে আসলাম, টান মানে ক্লিক করা অবস্থা ছাড়বেন না। আসলে এখানে সামের ইনফরমেশন, এন্টার দিব, টোটাল যোগফলটা চলে আসে। টোটাল যোগফলের ঘরটা ক্লিক করব, ক্লিক করে এই ডটটা ডাবল ক্লিক করব, সবগুলো যোগফলটা চলে আসলো। তার মানে কি বোঝা গেল, খুব সিম্পলি আপনি এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করতে পারেন। আচ্ছা, আমি এটা আরেকটু অ্যাডভান্স ওয়েতে দেখাই। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলির মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম কে পাইছে সেটা বুঝতে। সো দেখেন, আমি যদি চাই ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ এগুলি বের করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ বের করার জন্য কি করতে হবে, এই তিনটা ভ্যালু আমি বের করব। এই তিনটার জন্য আমি একটু আলাদা ডিজাইন করে নিই বক্স, যাতে দেখতে অন্যরকম লাগে। ফর এক্সাম্পল এই তিনটা বের করবো। তো দেখেন, ম্যাক্সিমাম মানে হচ্ছে এই সবগুলো ঘরের ম্যাক্সিমাম কোনটা আছে সেটা দেখতে চাই। তাহলে এই ঘরে ক্লিক করে ইকুয়াল সাইন দিয়ে ম্যাক্স লিখে ব্র্যাকেট দিলাম, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা টান দিব, টান দিয়ে এন্টার দিব। তাহলে
এই মুহূর্তে ম্যাক্সিমামে সবচেয়ে বেশি পাইছে কে? এই যে 7, এটা নিয়ে আসলাম। এই বরাবর আমাকে যদি টান দিই, এই ডটটা ধরে যদি এই বরাবর টান দিই, তাহলে সে সবচেয়ে বেশি ভ্যালু কে পাইছে কোনটাতে সেটা দেখা দিবে। আবার দেখেন মিনিমাম ইকুয়াল দিলে মিন, মিন লিখলাম, বানান ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, এই ঘরগুলি সিলেক্ট করে এই মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা, 4.5, এটা দেখাই দিল। এখানে ডট সিলেক্ট করে এখানে টান দিলাম, সবগুলোর মিনিমাম ভ্যালু চলে আসলো, সবচেয়ে খারাপ কে করছে সেগুলি দেখা গেল। এভারেজ কত পাইছে, ইকুয়াল দিলাম, এভিআরএজ, এভারেজ বানানটা ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে সবগুলো ভ্যালু সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে এভারেজটা নিয়ে আসলো। ক্লিক করে এই ঘরটাকে নিয়ে আসলাম, এভারেজ ঘর নিয়ে আসলাম। তাহলে মোটামুটি আমি কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ এই জিনিসগুলো পাই, এবং অসংখ্য আপনি ফর্মুলাতে গিয়ে আপনি অনেক কিছু পাবেন একটু। ওকে, আচ্ছা। আহ এছাড়া আপনি ইচ্ছা করলে এই ভ্যালু গুলিকে সিলেক্ট করে এগুলির সিলিং ভ্যালু নিতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে 0.2, 0.9 এগুলি দেখাবেন না, তো হোমে গিয়ে আপনি ইচ্ছা করলে এই ঘরগুলিকে সিলিং করে নিতে পারেন। এখানে জিরোর ঘর বাড়াইলে একরকম ভ্যালু আসবে, এখানে ক্লিক করে ভ্যালু গুলিকে কমিয়ে দিতে পারেন। আসলে মূলত এটা বোঝাবে যে আপনি আসলে কত ভ্যালু পাইছেন, হ্যাঁ, সর্বোচ্চ ভ্যালু কত আসা উচিত। এভাবে করে আমি যে ক্যালকুলেশন গুলি করলাম এগুলিকে বলা ফাংশনাল ক্যালকুলেশন। এবার আমি দেখাবো আপনাদেরকে কিছু কন্ডিশনাল ক্যালকুলেশন। কন্ডিশনাল ক্যালকুলেশন বলতে কি বুঝে আমরা দেখি। ধরা যাক আপনাকে আমি একটা রুলস বলে দিলাম যে আপনি যদি যদি আপনি যদি মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80 পান, তাহলে আপনি এ প্লাস পাবেন ধরেন। আর যদি এলস, যদি মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল ধরেন 60 পান, তাহলে বি পাবেন। ফর এক্সাম্পল আপনি যদি মার্কস পান else, marks 40 পান, তাহলে ডি পাবেন। আচ্ছা, আমি আর একটু ভাগ একটু করি, আরো কিছু করা যায় কিনা। ধরেন 70 যদি পাই তাহলে এ, 60 পাইলে বি, 50 পাইলে ধরেন বি, 50 পাইলে হচ্ছে সি, 40 পাইলে ডি, আর যদি এলস লিখবেন হচ্ছে ফেল। তার মানে এইগুলো হচ্ছে আপনার গ্রেড। আপনি যদি মার্কটা 80 চাইতে বেশি পান তাহলে এ প্লাস পাবেন, 80 চাইতে মার্ক যদি 70 চাইতে বেশি পান এ পাবেন, নাহলে বি পাবেন, নাহলে সি পাবেন, নাহলে ডি পাবেন, নাহলে 40-এর নিচে পাইলে ফেল। ওকে, এখানে কয়টা ক্যালকুলেশন আছে আমি একটু দেখে নিই। এখানে ক্যালকুলেশনটা এখানে লিখে নিই। ওকে, এখানে লিখে দিলাম। ওকে, আমি এখানে আপনাদের সুবিধার জন্য লিখে নিলাম, আপনারা এখানে প্রশ্নটা খেয়াল করেন যে এখানে কয়টা কন্ডিশন আছে। একটা হচ্ছে 1 80-র ঘরে, 2 70-এর ঘরে, 3 80 60 ঘরে, 50-এর ঘরে, 40-এর ঘরে, নাইলে ফেল। তার মানে মোট 6টা কন্ডিশন আছে। 6টা কন্ডিশনের প্রথমটা হচ্ছে ইফ, লাস্টেরটা হচ্ছে এলস। আপনি কিন্তু এইভাবেই গ্রেড ক্যালকুলেশন করা হয় আপনার এসএসসি এইচএসসি সব জায়গায়। এখন আমি চাচ্ছি এখানে আপনি কত গ্রেড পাইছেন সেটা আমি দেখতে। ওকে, সো খুব ইজি। আমি এখন এই গ্রেড মানে এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল ক্যালকুলেশন, কন্ডিশনাল যে ফর্মুলা। আমি যেটা করব, প্রথমে ইকুয়াল সাইন দিব। আমি আগেই বলছিলাম সবকিছু শুরুতে ক্যালকুলেশন করার জন্য ইকুয়াল সাইনটা দিতে হবে। প্রথমে আমি লিখবো ইফ, ইফ লিখে ব্র্যাকেট দিব। তাহলে ইফ রেখে ব্র্যাকেট শুরু হইলো, মার্কস ইজ গ্রেটার দেন 80, তো বড়টা হচ্ছে 8। তাহলে দেখেন এই ঘরে 80 কোথায় আছে, এইটা, এই ঘরটা আমি সিলেক্ট করতেছি। এই যে মার্কস, এটা হচ্ছে টোটাল মার্ক, এটা হচ্ছে মার্ক সিলেক্ট করলাম, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80। যদি 80-র চাইতে বড় হয়, এই ঘরের ভ্যালু যদি 80-র চাইতে বড় হয়, তাহলে সে কি দেখাবে, এ প্লাস। এ প্লাস কি, এ প্লাস একটা সংখ্যা না, কিন্তু এটা একটা ক্যারেক্টার। তো আপনি ডাবল কোটেশন দিচ্ছেন, এ প্লাস লিখে ডাবল কোটেশন দিচ্ছেন, মানে একটা সংখ্যা হইলে আপনি এটা দিতেন না, এটা একটা ক্যারেক্টার, তো এটা দিয়ে দিলেন। তাহলে কি হইলো, যদি তুমি মার্ক যদি 80 চাইতে বড় বা সমান হয় তাহলে এ প্লাস হবে। তারপর আরেকটা কমা দিব, যদি না হয় আবার আমি দিব এলস। এলস মানে ইফ, এই যে ইফ, আবার ইফ দিব, যদি না হয় তাহলে নিচেরটাই। তাহলে তুমি এই ঘরের ভ্যালু যদি ইজ গ্রেটার দেন 70 হয়, তাহলে কমা দিয়ে কোটেশন দিয়ে হবে এ। ওকে, এ হইলো। যদি না হয় আবার কমা, যদি না হয় তাহলে ইফ, যদি এই ঘরের ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, তাহলে তুমি দেওয়া হচ্ছে বি। আচ্ছা, বি যদি না হয় কমা, আবার যদি ইফ, যদি এই ঘরের ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 50 হয়, 50 হয়, তাহলে তুমি দিবা হচ্ছে সি। ওকে, যদি এটাও না হয়, ইফ যদি এই ঘরের ভ্যালু ইজ গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, তাহলে তুমি দিবা হচ্ছে ডি। যদি না হয় লাস্টে, একদম লাস্টে,
তাহলে কি আর কোনো সংখ্যা দেওয়া আছে? সংখ্যা দেওয়া নেই। তার মানে যদি না হয়, তুমি সরাসরি বসাই দিবা কি, এফ, কমা দিয়ে এফ বসাই দিবেন। আর লাস্টে কোনো ইফ লেখার দরকার নেই, কারণ লাস্টে আপনি নিজেই দেখতেছেন এলস এর মধ্যে কোনো আর সংখ্যা নাই, তো কি বসাবেন? ইফ তো, ইফের পরে তো কিছু বসানোর মতো কিছু নাই। এখন আপনি বলেন এখানে কয়টা ইফ আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, মোট পাঁচটা। আপনি এখানে গণেন, ইফ হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা ইফ মানে হচ্ছে একটা ব্র্যাকেট ক্লোজ, দুইটা ব্র্যাকেট ক্লোজ, তিনটা ব্র্যাকেট ক্লোজ, চারটা, পাঁচটা। পাঁচটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে সে কিন্তু রেজাল্টটা নিয়ে আসলো। এই যে গ্রেডে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনি ডাবল ক্লিক করেন, আগের মতোই সবগুলোর গ্রেড চলে আসছে। ওকে, লাস্টে এই দুটো লাগবে না। ওকে, গ্রেড চলে আসলো। ওকে, ডান। তাহলে আমি কি বুঝলাম? যে এরকম কন্ডিশনাল ক্ষেত্রে আপনার কিছু ক্যালকুলেশন পরিবর্তন হইতে পারে। যেমন আপনি এখানে কন্ডিশনালি 80, 70, 60, 50, এগুলো আপনি ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন, আপনি এক্সপেন্ডিচার ক্যালকুলেট করতে পারেন। এগুলো কন্ডিশনাল বলা হচ্ছে বিষয়টা। তো এই হচ্ছে গ্রেডের বিষয়টা। আপনি গ্রেড দিয়ে সুন্দর করে আপনি নিজেকে বুঝতে পারেন যে আসলে কিভাবে কত গ্রেড পাইছেন। এই লেখাগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং আপনি দিতে পারেন যে কে বেশি কম পাইছে, খুব সুন্দর করে। যেখানে সবচেয়ে গ্রিন হচ্ছে 85.5, সে এ প্লাস পাইছে। এরকম সবচেয়ে খারাপ করছে 40, সে ডি পাইছে। সো এরকম আপনি কালার দিয়ে বুঝতে পারেন। এই হচ্ছে গ্রেড ক্যালকুলেশন। আমার মূলত মূলত এইটুকু টার্গেট ছিল যে আপনাদেরকে দেখানো যে গ্রেড ক্যালকুলেট কিভাবে করা হয়। ওকে, তো আমরা কন্ডিশনাল ক্যালকুলেশন দেখলাম, গ্রেড ক্যালকুলেশন দেখলাম। এখন আমরা চেষ্টা করব এটা দেখার যে এটা নিয়ে কোনো গ্রাফ ট্রাফ কিছু বানানো যায় কিনা। এটা একটা খুব সুন্দর জিনিস, আমি এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করে। ওকে, এই হচ্ছে আমার মার্কশিট। এবং আমি চাচ্ছি যে আহ, কোনো একটা টোটাল ভ্যালুর উপর মানে মার্কটা দেখাইতে, যেমন গ্রাফ দেখাইতে। একটু খেয়াল করি আমরা, যেমন ধরেন এখানে কিন্তু 85, 64 অনেক ভ্যালু আছে। ওকে, আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই জিনিসটাকে এইভাবে না দেখে কোনো গ্রাফের মাধ্যমে দেখানো যায় কিনা। তো এটা সিলেক্ট করার পর আমি ইনসার্টে গিয়ে ইনসার্ট ট্যাবে যাব। এখান থেকে আপনি রিকমেন্ডেড চার্টে ক্লিক করবেন। আপনাকে সে দেখাই দিবে যে আপনি কি ধরনের গ্রাফ চার্ট দেখতে চান। যেমন আমি যদি এইটা নেই, এই যে এইটা সিলেক্ট করি, তাহলে লাইন গ্রাফ চার্ট দেখাবে। ক্লিক করলাম, তাহলে সে কি করবে? এই যে একটা গ্রাফ চার্ট দেখাইলো না, এটা হচ্ছে টোটালের 100-এর গ্রাফ চার্ট। ঠিক আছে, তাহলে কি বুঝাইলো এটা? এটা বুঝাইলো যে আপনার যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলো নিয়ে সে কতটুকু ফ্ল্যাকচুয়েট হয়েছে এগুলি দেখাই দিছে। এটা অনেকভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। আমি মূলত একটা দেখাই দিব বিষয়টা যে আপনি বোঝার জন্য। ফর এক্সাম্পল, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, মিড টার্ম, ফাইনাল, এগুলো সবগুলি ধরলাম একসাথে। ওকে, এই সবগুলোতে আপনি চাচ্ছেন এগুলো সবগুলোতে কে কত পাইছে এটা একটা গ্রাফ চার্ট বানাইতে। ওকে, তাহলে এখানে মোট 10-12 জন স্টুডেন্ট আছে, তাদের সবার ভ্যালু নিলাম। ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্টে যাব, এখানে সে আমাকে দেখাই দিবে। যেমন আমি যদি এইটা ক্লিক করি, এই যে এইটা, এইটা ক্লিক করে ওকে দিই, তাহলে সে দেখাবে এই যে আমি এতগুলো স্টুডেন্টের, এই যে 18 জন স্টুডেন্ট নিছি, 18 জন স্টুডেন্টের কোন ভ্যালুটা বেশি কম সেটা এখানে দেখাই দিবে। ওকে, আবার দেখেন আমি যদি চাই সবার, এই আইডি থেকে শুরু করে সবকিছু, হতে পারে এই আইডি নিলাম, একটা সিলেক্ট করলাম এবং সবকিছু ভ্যালু নিলাম। বা এমন হতে পারে যে এই আইডি নিলাম আর হচ্ছে টোটালটা নিলাম, এই দুইটা ভ্যালু, মানে কোন আইডি কত টোটাল মার্ক পাইছে এটা লিখলাম। লিখে আমি যদি ইনসার্টে গিয়ে যদি রিকমেন্ডেড চার্ট দিই, সে আমাকে ওই আইডি ওয়াইজ কে কত পাইছে সে ওটা দেখাই দিবে। ওকে, এইরকম ভ্যালু দেখাই দিতে পারবে। তো আপনি যে কোনো ভাবে গ্রাফ চার্ট তৈরি করতে পারেন। আমি আসলে মূলত 2-3টা গ্রাফ চার্ট আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, যেমন আমি গ্রেড নিলাম এখানে। গ্রেড নিয়ে যদি রিকমেন্ডেড চার্ট দিই, তাহলে এখানে কিন্তু সব ধরনের চার্ট হবে না। সো আমি দেখি অল চার্টে গেলাম। এখানে যে পাই চার্ট দিই, কিছু একটা হওয়ার, যদি কোনো চার্ট তৈরি করতে না পারে সে দেখাই দিবে যে না এখানে কোনো চার্ট তৈরি হওয়ার মতো নাই। ওকে, তো আমি এখান থেকে এই কয়টা চার্ট নিই, এই ভ্যালুগুলি নিয়ে একটা চার্ট তৈরি করি আপনাদের বোঝানোর জন্য। ফর এক্সাম্পল এইটা, এইটা একটা চার্ট, এটা ওকে দিয়ে দিই। এটা নিয়ে কি কি করা যেতে পারে? ফর এক্সাম্পল এই চার্টটা আসলো, এই চার্টটা মূলত বুঝাইতেছে যে 18 জন স্টুডেন্ট মিড টার্ম, ফাইনাল, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্টে কে কিরকম মার্ক পাইছে সেই জিনিসটা এখানে দেখাইছে। সো এই চার্টগুলি আপনি ইচ্ছা করলে এখানে বড় ছোট করতে পারেন। আমি একটু বড় ছোট করে দেখাই এই পার্টটা। এবং এই চার্টের কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল, এখানে চার্ট যখন ক্লিক করা অবস্থায় থাকবে তখন উপরে ডিজাইন এবং এই পাশে হচ্ছে ফরম্যাট, দুইটা অপশন আপনি পাবেন। আপনি ডিজাইন অপশনে গেলে চার্ট চেঞ্জ করতে পারবেন। যেমন ইচ্ছা করলে এই চার্টের কালার আপনি চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন এখানে। ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম, চেঞ্জ হয়ে গেল পুরো চার্টের কালারটা। এবং চার্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে চার্টটা কিরকম দেখতে চান, সেই চার্টের ডিজাইনটা চেঞ্জ হবে। যেমন আমি একটা
ধরেন আমি হয়তো বা চাচ্ছি এই কালারটা, এই চার্টটা নিতে, এইটা ক্লিক করলাম, এরকম ডিজাইন হয়ে গেল। ওকে, এই ডিজাইন। এবং এই ডিজাইন ছাড়াও আপনি ইচ্ছা করলে এইটাতে চার্টটা চেঞ্জ করতে পারেন। লেআউট, লেআউট মানে হচ্ছে চার্টটা কিরকম দেখতেছে, এই লেআউটে ক্লিক করলাম, আপনি ইচ্ছা করলে ডান দিকে দেখতে পারেন লিজেন্ড, এই জিনিসগুলো দেখতে পারেন, অনেক কিছু। আমি এগুলি একটা একটা করে বুঝাবো আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে নিচে ভ্যালু দেখাইতে, এটা দেখেন, দেখছেন কতগুলো ভ্যালু আছে। তো আমি যে কোনো একটা হয়তো বা এটা নিয়ে নিই, এই ভ্যালুটা নিলাম। ওকে, এখন এই চার্টটাতে কি কি আছে আমি বুঝাই আপনাদের। চার্টের এটাকে বলা টাইটেল, আপনি এখানে টাইটেল সিলেক্ট করে টাইটেলটা নিতে পারেন, যে মার্কস, কন্ট্রোল দিয়ে বি দিতে, বোল্ড দিতে পারেন, মার্ক। চার্টের এই পাশে যেটা দেখতেছেন এক্সিস, এক্স এটাকে বলা হয় ওয়াই এক্সিস, এটাকে বলা এক্স এক্সিস। এক্স এ মনে আপনি কি কি আইডি আছে সেই আইডির কাউন্টিংটা দেখাইতেছে, আর ওয়াই বরাবর কত মার্ক ম্যাক্সিমাম পাইছে সেই ভ্যালুগুলি দেখাইতেছে। ডান দিকে আপনি যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে লিজেন্ড, বাম দিকে হচ্ছে এক্সিসের টাইটেল। আপনি এগুলোকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন, যেমন এখানে প্লাস একটা সাইন আছে, এখানে আপনি কি কি দেখাবেন, যেমন ডাটা লেভেল দেখাতে পারেন, তাহলে ডাটা লেভেলের ভ্যালুগুলি দেখাবে। আপনি ইচ্ছা করলে এখানে লিজেন্ডটা রেখে ক্লিক করে সরাই দিতে পারেন, এরকম করে। এছাড়া আপনি ইচ্ছা করলে এখানে এক্সেস টাইটেল দিতে পারেন, এক্সেস টাইটেল দিলে এই যে দুই পাশে এক্সেস টাইটেল আসছে। ফর এক্সাম্পল আপনি এখানে দেখাতে পারেন, এখানে মার্ক, মার্কস রেঞ্জ, এই কথাটা লিখলাম। আর এখানে লিখতে পারেন হচ্ছে আইডি কাউন্ট, এই লিখছেন। ওকে, এভাবে এই এই চার্টটাকে সিলেক্ট করে আপনি লেখাগুলির কালার চেঞ্জ করতে পারেন। হোমে গিয়ে আমি লেখাগুলি কালার ইচ্ছা করলে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। ইচ্ছা করলে চার্টের লেখার যে স্টাইলটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ইউ দিই, এটা দিলাম, লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আপনি এটা সাইজ দিতে পারেন, আমি দিলাম ধরেন 10, সাইজ চেঞ্জ হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এই লেখাটা সিলেক্ট করে বোল্ড, কন্ট্রোল বি দিতে পারেন, বোল্ড হয়ে গেল। ওকে, আমি আরো কিছু দেখাই, যেমন এই লেখাটা সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে ফিল্টার করতে পারেন, যে কি কি দেখাবেন আর কি কি দেখাবেন না। যেমন আপনি চাচ্ছেন যে অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স এই দুইটা দেখাবেন না, তাহলে দুইটা চলে গেছে। আপনি যদি চান না আমি সবগুলি দেখাবো, আপনি ওখানে নিয়ে আসতে পারেন ফিল্টার করে। আচ্ছা, এবার দেখেন এই চার্টের উপর আমি অ্যাড বাটন ক্লিক করে আমি যদি এটাকে ফরম্যাট চার্ট এরিয়া দিই, তাহলে এই চার্টের অনেক ডিজাইন চেঞ্জ করা যাবে। যেমন আপনি চার্টার ফিল মানে আপনি হয়তো বা সলিড ফিল দিতে পারেন, হালকা একটা কালার দিতে পারেন, যে কোনো এরকম, এরকম কালার দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা আর কি, মানে আপনি কালার গুলি চয়েস করতে পারেন এখান থেকে। আবার আপনি ইচ্ছা করলে বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, নো আউটলাইন, বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আপনি এই যে যে ভ্যালুগুলি আছে না, ভ্যালুতে ক্লিক করতে পারেন। ফর এক্সাম্পল এই চার্টের একটু ভ্যালুগুলি আছে, এই যে এই ভ্যালুগুলি, এইটা হচ্ছে মাঝখানের অংশ। তো এই মাঝখানের অংশগুলি আপনি হয়তো বা বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারেন। যেমন আমি চাচ্ছি এই জায়গার এই যে ভ্যালুগুলি চেঞ্জ করতে, এই যে এই লাইনটা, এই লাইনের কালার চেঞ্জ করতে চাই। সো এই লাইনের এখানে দেখেন ডান দিকে অপশন আছে, আপনি হয়তো বা লাইনগুলোর কালার আর একটু লাইট দিতে পারেন। এখানে ক্লিক করলেন, লাইনগুলোর কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনি আর একটু লাইনগুলি পাতলা করে ফেলতে পারেন, হ্যাঁ এরকম করে ফেলতে পারেন। সো এক একটা লাইনে ক্লিক করলে এক একটা কালার চেঞ্জের অপশন আসবে, আপনি সেগুলি চেঞ্জ করে ফেলতে পারেন। এরকম করে কিছু অপশন আছে। তাছাড়া আপনি এই যে এক্সিস দেখতেছেন ভ্যালু, এই ভ্যালুগুলিওকেও কন্ট্রোল করতে পারেন। এই ভ্যালুতে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে একটা অপশন আসছে ক্লিক করা, এক্সিস অপশন। এই এক্সিস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে 35-এর জায়গায় হয়তো 50 নিলেন, ক্লিক করলেন, সে 50 ঘর পর্যন্ত লম্বা করে ফেললো। হয়তো বা এখানে আপনি 40 নিলেন, 40 ঘর পর্যন্ত লম্বা করে ফেলছে। এরকম ভ্যালুগুলি চেঞ্জ করতে পারেন। লেভেল চেঞ্জ করতে পারেন, বা টিক মার্ক চেঞ্জ করতে পারেন। এইভাবে টেক্সটের অনেকগুলো অপশন আছে। আমি আমি আপনাদেরকে একটা দেখাই হয়তো বা। ফর এক্সাম্পল আমি ক্লাস টেস্টের জন্য কিছু একটা দেখে, ক্লাস টেস্টের ক্ষেত্রে ইনসার্টে গিয়ে আরো অনেক চার্ট আছে, যেমন চার্টের মধ্যে পাই চার্ট আছে। সো পাই চার্ট একটা ক্লিক করে দেখে, যেমন ধরেন এইরকম পাই চার্ট হবে আর কি। তো পাই চার্টে ধরেন আপনার কোনটার সংখ্যা কত পার্সেন্ট আছে সেই হিসেবে আপনাকে দেখানো হয়। এখানে ক্লিক করে আপনি পাই চার্টের ডাটা লেভেল দেখতে পারেন সবগুলোতে। আপনি কালার কুইক লেআউটে গিয়ে দেখতে পারেন যে কে কত পার্সেন্টে কাজ করতেছে এই জিনিসগুলো। এই লেআউট চেঞ্জ অপশন আছে এখানে, এরকম বাইরেও দেখানো যাবে, ভিতরে দেখানো যাবে এই বিষয়গুলো। এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন বিভিন্ন ধরনের। সো এগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের চার্ট ভিত্তিক কাজ। চার্টের একটা কাজের জন্য আপনি পুরো একটা বিভিন্ন বড় রকমের সেশনই নেওয়া যায়, যেহেতু এটা একটা খুব হিউজ একটা জিনিস। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো চার্ট যখন অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন যে প্রতিটা চার্ট দেখে নাও, যে কিভাবে কাজ করে, একটা একটা করে ক্লিক করে করে দেখবে। তো মোটামুটি আমি এতটুকু চার্টে দেখাইলাম, কারণ আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাবো এখন, ওই টেমপ্লেটে আমি আপনাদেরকে বুঝাই দিব। আপনারা বাসায় ওগুলি দেখে প্র্যাকটিস করবেন।
সো আমি একটা টেমপ্লেট ওপেন করি আপনাদের জন্য। এটা এক্সেলের টিউটোরিয়াল টেমপ্লেট। এটা খুব হ্যান্ডি একটা জিনিস এবং খুব ভালো একটা কাজের, আপনি শিখার জন্য খুব ভালো একটা জিনিস। এই টেমপ্লেট আপনি আপনাদেরকে একটা দেখাই দিই, টিউটোরিয়ালের মতো বুঝাই দিচ্ছি একটা গাইডলাইন যে টেমপ্লেটে কি কি আছে। এটা একটা এক্সেল টিউটোরিয়াল টেমপ্লেট। এখানে আপনি প্রথম যে ট্যাবটা নিচের দিকে দেখেন ফর্মুলা 1, এখানে আপনি দেখবেন যে দুইটা সিম্পল ক্যালকুলেশনের দুইটা ফরম্যাট আছে। আপনি এখানে ক্লিক করে দেখবেন যে এই যে একটা বিলিং সিস্টেম বানানো হয়েছে, এই বিলিং সিস্টেমে কোথায় কি করা হয়েছে ক্লিক করে করে দেখেন, কোথায় কোন ভ্যালুতে কি চেঞ্জ করা হয়েছে, কোন ক্যালকুলেশন গুলি করা হয়েছে সেগুলি একটু দেখে নেবেন। যখন আপনি কোনো ভ্যালুতে ক্লিক করবেন উপরের দিকে তাকাবেন, এখানে তাকাবেন সবসময়। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম 15, উপরে 15ই লেখা। আপনি এখানে ক্লিক করছেন ডলার সাইন, কিন্তু উপরে ডলার সাইন নাই। এখানে 87-তে ক্লিক করছেন, ওখানে যোগফলটা দেখছেন। ওকে, এগুলো আপনি দেখে নেবেন, এগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ বা ক্যালকুলেশনের কাজ। যেমন আপনি ফাংশন 1-এ যে আরেকটা ট্যাবে, এখানে আরেকটা ফাংশন আছে। যেমন এখানে কুইজ টেস্ট ক্লাস টেস্টের ভ্যালু কি করা হয়েছে সেগুলি দেখাইছে। এবং এই এক একটা ভ্যালুতে ক্লিক করে উপরের দিকে তাকাই দেখবেন যে, বা ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ভ্যালুতে কি ধরনের ফাংশন অ্যাপ্লাই করা হয়েছে। আপনি এগুলোকে কপি করতে পারেন, কপি করে নিজের মতো করে কাজ করতে পারেন। প্র্যাকটিস 2-তে আপনি এই কাজটা প্র্যাকটিস করে দেখতে পারেন। কনকেট, কনকেট একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকগুলো মাল্টিপল ভ্যালু অ্যাড করার জন্য এটা অ্যাড করা হয়। যেমন ধরেন আমাদের অনেক সময় নাম থাকে, এই যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এরকম নাম থাকে। তো এরকম আলাদা ভ্যালুকে জোড়া লাগাইতে পারে কনকেট। আমি কনকেট করাটা দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে কনকেট করব নাম, পুরো নামটা দেখাইতে চাই। এখানে নাম আছে রিচার্ড নিউয়েল, পুরো নামটা এক লাইনে দেখাইতে চাচ্ছি, তাহলে আমি লিখবো ইকুয়াল কন ক্যাট, এই যে কনক্যাট আসলো, ডাবল ক্লিক করলাম। আপনি করলেন কি, রিচার্ড সিলেক্ট করলেন, কমা দিলেন, একটা স্পেস, সরি স্পেস দিলেন, কমা দিলেন, আবার আপনি তার লাস্ট নামটা দিলেন, এন্টার দিলেন, দেখেন পুরো নামটা চলে আসছে। টেক্সট জোড়া দেওয়ার জন্য এটা খুব ভালো। তো আপনি এখানে দেখবেন যে প্রতিটা ভ্যালু ক্লিক করে করে যে কোন কোন জিনিস কনকেট করা হয়েছে। তো এটা একটা খুব ভালো জিনিস কনকেট শেখার জন্য। চেক স্পেলিং এন্ড রিপ্লেস, আমি কিন্তু স্পেলিং এবং রিপ্লেস কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করা এবং ফাইন্ড করে ফাইন্ড অল ক্লিক করা এবং সেগুলিকে রিপ্লেস করা, এটা দেখাই দিছে। এটার উপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন। সেলফ ফরম্যাটিং এন্ড স্টাইল আমি আপনাদেরকে তেমন দেখাইনি, শুধু আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে ডিজাইন করে, কমপ্লিট করে বা লেখাগুলিকে অ্যাঙ্গুলার ওয়েতে লেখে। কন্ডিশনাল ফরম্যাটিং আমি আপনাদেরকে দেখাই দিছি, এগুলির উপরে ট্রাই করে দেখবেন। আর টেমপ্লেট আমরা তেমন বেশি একটু দেখাই নাই, আমি আপনাদেরকে সর্টিং দেখাইছি, এখানে অনেকগুলো সর্টিং আছে। আপনি এগুলি নিজের মতো করে সর্ট করে করে দেখবেন। আপনি পুরোটা সিলেক্ট করবেন, হ্যাঁ, সিলেক্ট করার পর আপনি দেখবেন যে সর্ট করা যায় কিনা। ফর এক্সাম্পল এই সিলেক্ট করলাম, ওকে, তারপর আপনি কাস্টমে গিয়ে সর্ট A to Z দিবেন, তাহলে A to Z আকারে সর্ট হয়েছে। এইভাবে করে করে আপনি সর্টিংটা দেখবেন, যেভাবে আমি আপনাদেরকে আজকে দেখাইছি। ফিল্টারিং করাটাও দেখবেন ক্লিক করে কিভাবে ফিল্টার করা হয়। এছাড়া চার্টে যাবেন, চার্ট আমি একটু আগে দেখাইছি, এখানে চার্টগুলি সিলেক্ট করে আপনি দেখবেন অনেক ধরনের চার্ট হইতে পারে। যেমন এখানে দুইটা চার্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই দুইটা চার্ট কিভাবে কাজ করে সেগুলো সিলেক্ট করে দেখবেন। এছাড়া প্রিন্ট লেআউট, ধরেন এই যে এই লেআউটটা, এটা অনেকগুলো ডাটা আছে, হাজার হাজার ডাটা। এই ডাটাটা আমাকে প্রিন্ট দিতে হবে, এখন আমি কিভাবে প্রিন্ট দিব এটা আমি একটু দেখাই। কন্ট্রোল P দিয়ে আমি এইটাকে প্রিন্ট দিব। তবে দেখেন আমার কিন্তু এক পেজে সব কিছু আসে নাই, ওকে। আমি ইচ্ছা করলে এক পেজে নিয়ে আসতে পারি অনেক ছোট করে ভ্যালু। তো প্রিন্ট অ্যাক্টিভ শিট না দিয়ে আমি ইচ্ছা করলে প্রিন্ট অ্যাক্টিভ শিট দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি চাই যে নো স্কেলিং এর জায়গায় ক্লিক করে অল কলাম ইন অন ওয়ান পেজ, ফিট অল কলাম ইন অন ওয়ান পেজ, এটা ক্লিক করলাম, তার মানে কি হবে, পুরো লেখাটা এক পেজে হয়ে যাবে। তো আমি এটাকে লেটার A4 সাইজে প্রিন্ট করব এবং ওরিয়েন্টেশন নিব হচ্ছে ল্যান্ডস্কেপে। তাহলে কি হবে, এই বরাবর একদম এ থেকে সবগুলো ভ্যালু, সবগুলো এক পেজে নিয়ে আসছে, খেয়াল করছেন? আপনি আপনি ইচ্ছা করলে ফিট অল রোজ ইনটু ওয়ান সেকশন এটা নিয়ে আসতে পারেন, তাহলে সবগুলো রো একসাথে নিয়ে আসবে ছোট করে, তেমন এক পেজে সব প্রিন্ট হবে। এইগুলো হচ্ছে বিভিন্ন প্রিন্ট করার টেকনিক, ওকে। এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের ফাইল ম্যানিপুলেট করতে পারেন। এছাড়াও কন্ডিশনাল, আপনি যদি সেল ফরম্যাটিং এর একটু নিচের দিকে যান, তাহলে আপনি দেখবেন যে এখানে একটু নিচে গেলে ডেট এন্ড নাম্বার ফরম্যাটিং এই অপশনগুলো আছে, এগুলো খুব হ্যান্ডি জিনিস। আমি কয়েকটা দেখাই দিই। যেমন ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করি, ওকে। এখানে আপনি দেখবেন কি যে 81M লেখা, কিন্তু উপরে লেখা আছে 81। সো এই যে 81M লেখা, এর কারণ হচ্ছে এখানে কাস্টমে গিয়ে আপনি মোর নাম্বার ফরম্যাটে গিয়ে দেখবেন যে এখানে কাস্টমে 0.0, M লেখা আছে। তার মানে হচ্ছে কয়টা জিরো এখানে থাকলে
81 মিলিয়ন দেখাবে, সেই মিলিয়নের সংখ্যাটা এখানে বুঝাই দিচ্ছে। মানে এখানে হয়তোবা পাঁচটা জিরো আছে, পাঁচটা জিরোকে সে মিলিয়নে কনভার্ট করে নিছে, ফিট বসাইছে, আগে একটা ডলার সাইন দিছে, একটা ভ্যালু, আপনি হয়তোবা এখানে কোনো একটা ডেট এন্ড টাইম লিখছেন, সেটাকে ভ্যালু কনভার্ট করে ডেট এন্ড টাইম অথবা বার হিসেবে দেখাইছে। এই জিনিসগুলো আপনারা ক্লিক করে করে একটু দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের শিখা হয়ে যাবে আসলে কোন অপশনে কি ধরনের কাজ হয় আর কি। তো আমাদের মূলত আজকের সেশনটা এতটুকুই ছিল। আপনাদের টাস্ক থাকবে এই ফর্মেট দুইটাকে আপনারা নিয়ে কাজ করবেন। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।